আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা চলে এলাম অ্যাডভান্সড প্রবলেম সলভিং ভার্সিটি মাস্টার ক্লাসের কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর। তো এটার কিন্তু মানে এখান থেকেই বেসিক্যালি আমাদের মূল ক্যালকুলেশন যেটা শুরু হয় আর কি, যে হাতের ক্যালকুলেশন গুলা খুব ভালোভাবে। তো এখন এটা আমরা যাতে শর্ট হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে পারি, ভালো মতো জিনিসগুলো কিভাবে বুঝতে পারি এবং অ্যাডভান্স প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি, এই জন্য এটা আজকের ক্লাসটা আর কি। হ্যাঁ, সো চলো দেরি না করে স্টার্ট করে দেই। তো শুরুতে আমরা দেখো সিকিউরিটির একটা কোশ্চেন আছে। কোশ্চেনে কি বলছে দেখো, বাংলাদেশের প্রতিটি মানুষ যদি তাদের তৈরি জৈব বর্জ্য থেকে প্রতিদিন 1800 অণু মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার জন্য দায়ী হয়, তাহলে বাংলাদেশে প্রতিদিন কি পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হবে? বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি ধরা যেতে পারে। আচ্ছা, তাহলে একজন মানুষের জন্য কি 1800 অণু নির্গত হয়, তাই না? এই যে প্রতিটি মানুষের জন্য 1800 অণু নির্গত হচ্ছে। আচ্ছা, তাহলে 1800 অণু নির্গত হলো, ভালো কথা। কতজন মানুষ? 17 কোটি। তাহলে 17 কোটি যদি হিসাব করি, 1 2 3 4 5 6 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই যে 17 কোটি। আচ্ছা, তাহলে 17 কোটি মানুষ কত অণু মিথেন নিক্ষেপ করবে ডিভাইড বাই কত মল মিথেন নিক্ষেপ করবে, 6.023 ইন্টু 10⁻23, এইভাবে হিসাব করব। আর কত গ্রাম বা কি পরিমাণ মিথেন, যেহেতু কত গ্রামে অ্যান্সার আছে, তাহলে 1 মল মানে কত গ্রাম? 16 গ্রাম। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডাব্লিউ অফ মিথেনটা চলে আসবে নিক্ষেপ করার ব্যাপারে। তো চলো কিভাবে আমরা হিসাব করব, মানে এটা কোন ফর্মুলা থেকে আসছে বুঝছো তো? ওই যে এন বাই এন এ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তাহলে ডাব্লিউটা কিভাবে আসবে? এমটা মাল্টিপ্লাই হবে, এই যে 16টা গুণ হয়ে যাবে। এন হচ্ছে 1800 ইন্টু 17 কোটি, অ্যাভোগাড্রো সংখ্যা। সিম্পল। আসো কাটাকাটি করি। কিভাবে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা আছে। তাহলে এটাকে এভাবে লেখা যায় 17 ইন্টু 10⁻7। এটাকে কি লেখা যায়? 18 ইন্টু 10 স্কোয়ার, এভাবে লেখা যায়। আর এটা 16 মতোই থাকুক। তাহলে খেয়াল করো তো, 10 এর ব্যাপারগুলো যদি একটু কাটাকাটি করি, তাহলে আলটিমেটলি 7 আর 2 9, এটা তাহলে 10⁻14 আসবে। মানে 9 -23 মানে 10⁻14 ইন্টু আর কি আছে আমার কাছে দেখো, 18 আছে, এইটুকু কেটে দিলাম। এটা কাটাকাটি করলে এই পাশে একটা 3 আসে, তাই না? 3 আসে। তাহলে জাস্ট একটু ইমাজিন, এখানে কত আছে? 3 17 51 ইন্টু আবার কত আছে? 16। তাহলে দেখো 6 1 6, 5 6 30 ইন্টু 51, তাহলে কত? 6 1 8, তাহলে 816। তাহলে 8 পয়েন্ট যদি আমরা আনতে চাই, 8.16 দশমিক যদি বামে আনি, তাহলে পাওয়ার আরো 2 কমবে, 10⁻12 গ্রাম। তাহলে দেখো হুবহু একদম অ্যান্সারটা মিলে যাবে। দেখো 8.16 তো 8.13 আসছে, দেখছো? একদম অ্যান্সারটা হুবহু মিলে গেছে, অ্যান্সার হবে এ। হ্যান্ড ক্যালকুলেশন। এরপর আসো, 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে? আচ্ছা ফাইন, গ্লুকোজ কোনটা সেটা আগে দেখি। কার্বন পরমাণু আছে, এখন গ্লুকোজ মানে কি? C6H12O6। এখন 1 মোল গ্লুকোজে কার্বন পরমাণু আছে 6টা। তাহলে খেয়াল করো, এখানে কত মোল গ্লুকোজ আছে কিভাবে বের করবা? গ্লুকোজের ভর বাই গ্লুকোজের আণবিক ভর 180, হ্যাঁ, ইন্টু ইন্টু 1 মোল গ্লুকোজে 6 মোল কার্বন পরমাণু আছে। 1 মোল গ্লুকোজে 6 মোল কার্বন পরমাণু আছে। আর প্রতিটা কার্বন মানে প্রতি মোলে কয়টা করে অণু বা পরমাণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক, 10⁻23। সিম্পল একটা হিসাব। তাহলে এটা হলো মোল। 1 মোলে এত সংখ্যক অণু থাকে, আর একটা অণুতে 6টা পরমাণু থাকে, সব গুণকার আছে। আচ্ছা, তাহলে কাটাকাটি করি। আসো দেখো, এটা কাটলে নিচে একটা 10, তাই তো? জাস্ট এখন একটু হিসাব করো, 6 6 36 ইন্টু এই 10-এর জন্য এখানে একটা পাওয়ার কমবে, 10⁻22। যা বা এটাকে যদি আমি লিখি 3.6 দশমিক এক ঘর বামে আনলে এটা আবার পাওয়ার বাড়বে, তাহলে ইন্টু 10⁻23। তাহলে অ্যান্সার কি আসতেছে ভাইয়া? দেখো এ। তাহলে অ্যান্সার কি আসতেছে ভাইয়া? এ। সিম্পল, প্লেন এন্ড সিম্পল একটা অ্যান্সার চলে আসলো। আচ্ছা, চলো এবার একটু আমরা সামনের দিকে আগাই। আর কি কিছু কাটাকাটি আছে নাই? তারপর দেখো, at 11 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার and 749 মিলিমিটার প্রেসার, মার্কারি প্রেসার, the weight of a gaseous hydrocarbon, হ্যাঁ হাইড্রোকার্বনের কথা বলছে, হ্যাঁ, hydrocarbon is 0.11 gram. If in that compound there is 85.71% carbon, then what is its molecular formula? আচ্ছা, মলিকুলার ফর্মুলা এখানে কি দেওয়া আছে? মলিকুলার ওয়েট দেওয়া আছে 56। এইসব টাইপের কোশ্চেনে ক্যালকুলেশন করার দরকার নেই, খালি মিলাবা কোনটা 56 এর সাথে মিলে। এটা তো 16, এটা মিলবে না। এটা কত দেখো, 4 12 48, 4 × 12 কত হয়? 48, আর সাথে কত অ্যাড হবে? 8।
তাহলে 56, তাহলে অ্যান্সার এটাই, শেষ, আর কিছু দেখার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা গেল। 0.5 মোল, মানে এত এত ইনফরমেশন দিছে কনফিউজ করার জন্য, আর কিছুই না। তারপর দেখো 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা ফাইন, খেয়াল করো, হাফ মোল। এখন দেখো কার্বন ডাইঅক্সাইড বলছে না ভাইয়া, এখন দেখো ভাইয়া কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন আছে কত পরমাণু? 2 মোল, মানে ওর 1 মোলে থাকে হচ্ছে 2 মোল, তাহলে হাফ মোলে কতটুক থাকবে? 1 মোল। 1 মোল মানে কত? অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরমাণু থাকবে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরমাণু থাকবে, অ্যান্সার শেষ। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত জৈব যৌগ দেওয়া আছে এরকম এরকম হিসাব, বাকি অংশ অক্সিজেন আছে। আচ্ছা, যৌগের বাষ্প ঘনত্ব, ওই যে সেম, কোন জিনিসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম। তাহলে 2 × 30 ইকুয়াল হবে 60। এখন দেখো 60 কার সাথে মিলে, এত ইনফরমেশন দরকারই নেই জানার। হ্যাঁ, আচ্ছা চলো আমরা একটু পড়ি 60 কার সাথে মিলে। কার্বন কত? 12 × 24 প্লাস 3 × 48, এখানেই অলরেডি ক্রস হয়ে গেছে, দরকার নেই। আচ্ছা এখানে দেখো অক্সিজেন 16, 12 × 24, 24 আর 16 কত হয়? 24 আর 16 হচ্ছে তোমার 40, আর এখানে 42, এটাও হবে না। আচ্ছা এটা দেখো 4 × 64, এটা তো আরো আগেই বাদ, 3 × 48, এটাও বাদ, তাহলে অ্যান্সার হবে নান, এটা হবেই না অ্যান্সার, ঠিক আছে অ্যান্সার তাহলে এটা হবেই না। ওকে, তো এখন আমরা দেখবো একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত। হ্যাঁ, আচ্ছা এটা তো ওই যে আমাদের ওই সিস্টেমটা, যে আপেক্ষিক পারমাণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইডের? 44, তাই না? এটার সাথে গুণ হবে কত? অ্যাটমিক মাস ইউনিট, যেটা মনে আছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম আসবে, কারণ কি এটা তো গ্রামে দেওয়া আছে। আচ্ছা তো এখন জাস্ট একটু গুণ করো এগুলো, হ্যাঁ গুণ করো, তাহলে যেহেতু অ্যান্সার গুলো খুব কাছাকাছি আর কি, তাহলে একটু গুণ করাটাই বেটার। 44 ইন্টু ধরো এখানে 1.67 ধরে নাও আর কি, হ্যাঁ তাহলে 1.67 ধরে নাও, তাহলে দেখো কত আসে, বা 1.7 ধরে নাও, আরো সহজ হবে, 1.7 দিয়ে গুণ করো, তাহলে 4 7 28 8, হাত থেকে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30 ইন্টু তাহলে 44, তাহলে কত হলো? 847। হ্যাঁ, তাহলে একটা ঘর আগে দশমিক, তাহলে 74.8, তাহলে এখানে কত আসবে? 74.8 ইন্টু 10⁻⁻28, মানে 7.48 ইন্টু 10 সরি এটা তো 24 হবে, তাহলে এরপরে 10⁻⁻23 গ্রাম, এরকম কিছু একটা আসবে কাছাকাছি। তাহলে দেখো কাছাকাছি কোনটা আসবে? 7.48 এর কাছাকাছি আছে 7.3, তাহলে অ্যান্সার কিন্তু তোমার আসবে এ, 7.305 ইন্টু 10⁻⁻23 গ্রাম। দেখছো ক্যালকুলেটর ছাড়া ইজিলি করা যায়। আচ্ছা, ব্লু ভিট্রিয়লে কেলাস পানির শতকরা পরিমাণ কত? ব্লু ভিট্রিয়ল জিনিসটা কি? ব্লু ভিট্রিয়ল জিনিসটা হচ্ছে, ব্লু মানে কপার বুঝবো আর কি, হ্যাঁ কপার সালফেট ডট 5 অণু পানি। এটার এম কত তোমরা কি জানো? আণবিক ভর সহজ, কিন্তু কপার হচ্ছে 63.5 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেন হচ্ছে 464, হ্যাঁ চারটা যেহেতু আছে, প্লাস পানির হলো 18, 5 18 90, তো আলটিমেটলি সব মিলে আসে 249.5। এগুলো একটু মুখস্থ রাখাটা ভালো কয়েকটা যোগের জন্য। পানি শতকরা পরিমাণ কত, তাহলে পার্সেন্টেজ অফ পানি কত আসবে ভাইয়া? পানি কত? 5 18 90 ডিভাইড বাই 249, তো 250 ধরো এটাকে, হ্যাঁ এটাকে 250 ধরো ইন্টু 100%। আচ্ছা আসো ক্যালকুলেট করি, এটা কাটা, 5 দুগুণে 10, 5 5 25, 5 18 90, তাহলে 18 দুগুণে 36, অলমোস্ট 36% এর ঘরে আসবে অ্যান্সার। হ্যাঁ তাহলে দেখো 36%, এই যে 36% এর ঘরে আসবে অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু আছে? ওকে ফাইন, 11 গ্রাম মানে কত মোল? 11 ডিভাইড বাই তার আণবিক ভর কত? 44, এত মোল, আর 1 মোলে কয়টা অণু থাকে? 6.023 ইন্টু 10⁻23, তাই তো? আচ্ছা আসলে হিসাব করি, সহজ, এটা কাটাকাটি 4, 4 কে 6 দিয়ে কাটাকাটি করলে কি হয় আসো একটু দেখি, তাহলে 6/4 ইন্টু 10⁻23, এটুক বাদ দিলাম, 3 2 দিয়ে ভাগ করলে 3, এটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে 3/2। এখন 3/2 মানে কি? 1.5 না, 1.5 ইন্টু 10⁻23, তাহলে 1.5 ইন্টু 10⁻23, শেষ, 4 ভাগের 1 ভাগ, অ্যান্সার ফিনিশ। আচ্ছা চলো এবার একটু সামনের দিকে আগাই। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 ইন্টু 10⁻20 অণু সরিয়ে নিলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? ওকে ফাইন, 10 গ্রাম থেকে কত গ্রাম সরাই নিছে, আগে মোলটা বের করি। 2 ইন্টু 10⁻20 মোল বের করতে হলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতে হয়, 6 ইন্টু 10⁻23, ওই 023 ধরলাম না আর কি, ইন্টু আবার ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100 না, 100। আচ্ছা তাহলে এটা হবে আমার অ্যান্সার, তাই তো? মানে এটা হলো এতটুকু হচ্ছে সরিয়ে নিলাম এটার ভর, আর এটা হলো শুরুতে কত ছিল তার ভর। তাহলে আসো কাটাকাটি করি, দেখো
এখানে এটা কাটাকাটি করে এখানে একটা 3 আসবে, 1/3 ইন্টু কত আসলো দেখো তো, 10 টু দি পাওয়ার উপরে তো 20 আছে প্লাস এখানে 10 স্কোয়ার কিন্তু 2 মাইনাস 23, তাহলে 10 মাইনাস হচ্ছে অ্যান্সার এটা। তাহলে দেখো তো এখন কত আসে, 10 মাইনাস 10 টু দি পাওয়ার 22 মাইনাস 23 মানে 10 টু দি পাওয়ার -1। তাহলে এটাকে আমরা কি লিখবো হচ্ছে 0. এখানে একটা আসবে, দাঁড়াও একটু হিসাব করি, 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার -1। তাহলে আলটিমেটলি 10 মাইনাস এটাকে লেখা যায় 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -1 মানে 10 মাইনাস আরেকটা আসবে 0.03। তাহলে চলো হিসাব করি, 3 এটাকে কিভাবে লেখে, এভাবে লেখে না, 10.00, 3 দশমিক 7 হলে আর থাকে 1, 1 দশমিক 9 হলে আর থাকে 1, 1 দশমিক 9 হলে, তাহলে 9.97 এর কাছাকাছি কিছু একটা অ্যান্সার আসবে। হ্যাঁ, তাহলে দেখো কাছাকাছি অ্যান্সার কোনটা, 9.97 এর কাছাকাছি, সিম্পল। আচ্ছা, তারপর দেখো 0.2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে কি পরিমাণ হাইড্রোজেন অণু আছে, ঠিক আছে, 0.2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে, তাহলে এটা কয় মোল হাইড্রোজেন, 0.2 গ্রাম, আর হাইড্রোজেনের ভর কত, আণবিক ভর 2 গ্রাম, এত মোল হাইড্রোজেনের মধ্যে কি পরিমাণ হাইড্রোজেন অণু আছে, আর এক মোলে কয়টা অণু থাকে, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, তাহলে যদি এটা হিসাব করি, খুব সিম্পল কিন্তু, দেখো এটা কাটাকাটি করে দিব, তাহলে তো কত আসবে 0.1, তাহলে 0.1 এখানে যদি গুণ হয়ে যায় তাহলে জিনিসটা কত হবে, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 22। 0.1 মানে আসলে কি 10 টু দি পাওয়ার -1 না, তো এটা আসলে এখানে গুণ হয়ে গেলে 10 টু দি পাওয়ার 22 এসে পড়বে। তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22 শেষ। আচ্ছা, a person inhales 200 milligram of air once, আচ্ছা, if the air contains 20% weight, ভর হিসাবে 20% অক্সিজেন, then how many oxygen atoms he takes in? আচ্ছা আচ্ছা, অক্সিজেনের W ওয়েটটা বের করি আগে, টোটাল এয়ার হচ্ছে 200 মিলিগ্রাম, তাহলে 200 মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু এটা হলো বাতাসটা, ওই বাতাসের 20% অক্সিজেন, 20% মানে কি 20/100, এটা হলো অক্সিজেনের ভরটা, অক্সিজেনের ভরটা, তাহলে W অফ অক্সিজেন এটা, তাহলে কত আসে, আসো কাটাকাটি করি, তাহলে কত আসে, 2 × 4/100 এত গ্রাম। আচ্ছা, হাউ মেনি অক্সিজেন অ্যাটমস হি টেকস ইন, আচ্ছা ফাইন, তাহলে এন ফর্মুলা কি, অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে এটাকে কত মোল সেটা বের করো, 4/100, W/m, m কত অক্সিজেনের 32, ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আসো কাটাকাটি করি, 4 8 8 দিলাম এখানে, আবার 100 যেহেতু আছে এটা এই পাশে চলে যাবে, এই পাশে, এখানে যেহেতু 100 মানে কি 10 স্কোয়ার, এখানে 10 টু দি পাওয়ার 23, তার মানে এখানে আসবে 10 টু দি পাওয়ার 21, কেন এটা অ্যাকচুয়ালি কত 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার এখানে কমে যাবে, 23 - 2 মানে 21 আসলো। আচ্ছা, এটা বাদ দিলাম, 3 × 2 = 6, 4 × 2 = 8, 3/4 মানে কিন্তু 0.75, তাই না, কারণ 1/4 মানে তো 0.25, তাহলে 3/4 মানে কি 3 ইন্টু 1/4 মানে 3 × 25 = 75, 0.75, তাহলে এটা কি লেখা যায় 0.75 ইন্টু 10 টু দি পাওয়ার 21। এখন দশমিক একটা ডান ঘরে নিলে পাওয়ার কমবে, 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 20, তাহলে দেখো তো 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 20, অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি, সিম্পল। আচ্ছা, একটি যৌগকে বিশ্লেষণ করে নিম্নলিখিত অনুপাতে বিভিন্ন উপাদান পাওয়া গেল, কার্বন এত, হাইড্রোজেন এত, অক্সিজেন এত, যৌগটির বাষ্প ঘনত্ব 44, আচ্ছা বাষ্প ঘনত্ব যত, আণবিক ভর কত হবে 2 গুণ 88। আচ্ছা, যৌগটির সংকেত কি, সহজ, কি করবা, ফার্স্টে পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দিবা, কার্বন যত পার্সেন্ট দেওয়া থাকবে তা তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা 12। আচ্ছা, 4 × 12 = 48, 4 এর একটু বেশি, তাই না, 4 × 12 = 48, আর মানে যদি ভাগ করো 54 তো, তাহলে 4 × 12 = 48, আরো কত গ্যাপ আছে 6, হাফ দিয়ে ভাগ করলে কিন্তু হইতো, হ্যাঁ এরকম 4.5 এর একটু বেশি। আচ্ছা, এবার আসে হাইড্রোজেন, হাইড্রোজেন কত আছে 9.09, এটাকে যদি 1 দিয়ে ভাগ করো, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে কত আসবে 9 আসবে, তাই তো 9 আসবে। এরপর দেখো অক্সিজেনটা যদি হিসাব করো 36.36, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে এটা অলমোস্ট কত আসবে 16 × 2 = 32, 2 এর একটু বেশি, 2 এর একটু বেশি। এখন ছোট সংখ্যা দিয়ে সবাইকে ভাগ দাও, এটাকে 2 এর একটু বেশি দিয়ে ভাগ দাও, অলমোস্ট 2ই আসবে, 2 × 2 = 4 এরকম, এটাকেও 2 দিয়ে ভাগ দাও, 2 এর একটু বেশি দিয়ে ভাগ দাও, সামথিং অলমোস্ট 4 এর একটু বেশি আসবে, এটাকে 2 দিয়ে ভাগ দাও, 2 এর একটু বেশি দিয়ে ভাগ দাও, তাহলে এটা 1ই আসবে। তাহলে অনুপাতটা খেয়াল করো, কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা, অক্সিজেন আছে 1টা,
এটাকে n দিয়ে গুণ দিলে আমরা কি পাবো, এটা হলো কি বলি আমরা স্থূল সংকেত, আর ইকুয়াল টু 88। তাহলে n এর মানটা বের হয়ে যাবে। দেখো কার্বন দুইটা আছে, 12 দুগুণে 24 প্লাস 4 প্লাস 16, n ইকুয়াল টু 88। এরপর খেয়াল করো, এটা কিন্তু একটা রিটেনের কোশ্চেন, হ্যাঁ। 24 আর 16 কত, 40 আর 4 44, n ইকুয়াল টু 88। তাহলে বুঝতেই পারতেছো n এর মান আসবে 2। তাহলে এখন আমার স্থূল সংকেত কত হইছে, বলছে যৌগের সংকেত, সুতরাং সংকেত হবে C2H4O n, যেখানে n এর ভ্যালু 2, তাহলে n এর ভ্যালু যেহেতু 2 দিয়ে সবাই গুণ হবে, তাহলে C4H8O2, C4H8O2 শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। রিটেনে ক্যালকুলেটর ছাড়াও সুন্দর করে করা যায়। আচ্ছা, যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে পাওয়া যায় তা সম্পূর্ণরূপে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করা হলো। বিক্রিয়াটিতে কি পরিমাণ কস্টিক সোডা প্রয়োজন হলো? চমৎকার কোশ্চেন। দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এখন স্ট্যান্ডার্ড মানটা কি? স্ট্যান্ডার্ড মান হচ্ছে এটা কিন্তু 100 গ্রাম। দেখো 40 12 300 লং 48, এটা হচ্ছে 100 গ্রামকে উত্তপ্ত করলে আমি কার্বন ডাই অক্সাইড কতটুকু পাই ভাইয়া? একদম এক্স্যাক্টলি বলতে গেলে 1 মোল ধরো, হ্যাঁ মোল দিয়ে করো, 1 মোল। তাহলে 20 গ্রামের জন্য কতটুকু পাবো? 20 গ্রাম উত্তপ্ত করা হয়েছে, তাহলে 20 ডিভাইড বাই 100 মোল, এত মোল পাবো। সিম্পল। আচ্ছা, আবার কার সাথে বিক্রিয়া করতে বলছে? ওই পরিমাণ কার্বন ডাই অক্সাইড কার সাথে বিক্রিয়া করবে? কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও প্লাস কার্বন ডাই অক্সাইড নাও, কি ফর্ম করবে? সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ হবে প্লাস H2। আচ্ছা, এখন খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডের 1 মোল বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না? ওর 1 মোল 2 মোলের সাথে বিক্রিয়া করে। তাইলে দেখো 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে, তাইলে 20/100 মোল বিক্রিয়া করে কতর সাথে? তাহলে 20/100 ইন্টু 2 মোলের সাথে। ভর জানতে চাইছে, সোডিয়াম কার্বন অক্সাইড কতটুকু প্রয়োজন? সোডিয়াম হাইড্রোক্সাইড কত? সোডিয়াম 23, এটা হচ্ছে 17, 40, তাহলে ইন্টু 40 গ্রাম। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আসো অ্যান্সারটা দেখি, কাটাকাটি করি আমরা সুন্দর মতো। আলটিমেটলি আমার এটা কি আসবে? এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে 4 দুগুণে 8 আর 2 গুণে 16, তাহলে অ্যান্সার হচ্ছে 16 গ্রাম। তাহলে অ্যান্সার কি আসবে ভাইয়া? 16 গ্রাম। তাহলে 16 গ্রামের সাথে বিক্রিয়া করছে, সিম্পল ইজি সলিউশন। আচ্ছা, এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস 11.2 লিটার ক্লোরিন গ্যাসের সাথে মিশ্রিত করে HCl গ্যাস তৈরি করা হলো। উৎপন্ন HCl গ্যাসের পরিমাণ কত হবে মোল? আচ্ছা দেখো, হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করে 2HCl ফর্ম করে। এখন দেখো এটার 1 মোল, এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে এটা 2 মোল তৈরি করে। এখন খেয়াল করো, 1 মোল মানে আবার কত? 22.4 লিটার। এটাও মানে কত? 22.4 লিটার। এটা মানে কত? 22.4 ইন্টু 2 লিটার, কারণ 1 মোল এসটিপিতে মানে কি? 22.4 লিটার মোলার আয়তন। এখন হাইড্রোজেন এতটুকুই আছে, বাট ক্লোরিনটা আমার আছে কতটুকু? দেখো 11.2 লিটার। তাহলে বিক্রিয়া যে কম থাকে সেই লিমিটিং বিক্রিয়ক না? লিমিটিং বিক্রিয়া আগে শেষ হয়ে যায়। তাহলে যে আগে শেষ হয়ে যাবে তার মতো করে তো পুরো বিক্রিয়াটা চলবে। তাহলে ও যদি 11.2 লিটার থাকে, তাহলে ও বিক্রিয়া করবে কতটুকু? 11.2 লিটার। ও উৎপন্ন হবে কতটুকু? দ্বিগুণ। তাহলে 2 ইন্টু 11.2 লিটার মানে কত? 22.4 লিটার। 22.4 লিটার মানে আসলে কয় মোল আমরা জানি? 1 মোল। 22.4 লিটার মানে কয় মোল? 1 মোল। তাহলে কত মোল হবে? 1 মোল। শেষ, সিম্পল। আচ্ছা, চুনা পাথরে 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনা পাথর। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটটার আগে মানে পিওর ভর বের করি। পিওর ভর মানে কি? 96% ক্যালসিয়াম কার্বনেট থাকার মানে কি? চুনা পাথর যদি 100 গ্রাম থাকে, তার মধ্যে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে কত? 96 গ্রাম। তাহলে 96/100 মানে 100 গ্রামে আছে 96 গ্রাম, তাহলে 150 গ্রামে কত আছে? তাহলে দেখো এটা এটা কাটা। আচ্ছা, 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 2, 2 যদি এখানে ভাগ করি 48 48, তাহলে কাটাকাটি করো, 3 8 24 4 হাত থেকে 2, 3 4 12 আর 2 14, 144 গ্রাম। এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। আচ্ছা, প্রমাণ অবস্থায় কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? ওকে ফাইন, তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, মোল বের করো তো। আগে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করো, কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো তো ভাইয়া এটা কত গ্রাম?
এটা কিন্তু 100 গ্রাম। 100 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়? কত লিটার? 22.4 লিটার, তাই না? প্রমাণ অবস্থায় 1 মল যেহেতু, তাইলে 144 গ্রামের জন্য কতটুকু পাওয়া যাবে? 144 ইন্টু 22.4 ডিভাইড বাই 100 লিটার। অপশন গুলো যেহেতু একটু দূরে দূরে আছে, তাই আমরা কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেশন করি। আসো কেমনে করা যাবে একটু চিন্তা করে দেখো ঠান্ডা মাথায়, যে আমি যদি এটাকে ধরে নিলাম ধরো 20, আর এটাকে ধরে নিলাম ধরো 15, ঠিক আছে? তাহলে দেখো তো এটা এটা কাটা, তাহলে 15 দুগুণে আসে 30, সরি 150 ধরবো আর কি, 144 তো 150, তাহলে এটা এটা কাটা, তাহলে 15 দুগুণে আসে কত? 30 লিটার। তাহলে 30 লিটারের কাছাকাছি অ্যান্সার কিন্তু এ, দেখছো অ্যান্সার কিন্তু হয়ে গেছে। মানে 144 150 ধরলাম, এটা বাড়ায় ধরলাম, এটা কমায় ধরলাম 20, দুইটা শূন্য কাটাকাটি করে সুন্দর মতো 30 কাছাকাছি একটা অ্যান্সার আনছে, যেহেতু অ্যান্সার দূরে দূরে, আর নাহলে শুধু গুণ করে দিলেও হয়ে যেত। আচ্ছা, তারপর দেখো মিথেনকে দহন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন হবে? এটা একটা বেসিক থিং। হ্যাঁ, বেসিক থিং বলতে ওই যে হাইড্রোকার্বনের দহনের বিক্রিয়া, যেটা দেখো CxHy প্লাস অক্সিজেন, যে কয়টা কার্বন সে কয়টা কার্বন ডাইঅক্সাইড, যে কয়টা হাইড্রোজেন তার অর্ধেক পানি, যেহেতু H2O আছে, তাহলে অক্সিজেন কতটুকু হলো দেখো তো, x পরিমাণ প্লাস, এখানে তো অক্সিজেন 2 যদি লাগাই, এখানে একটা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে y/4। এটা কিন্তু আমাদের একটা বেসিক সলিউশন। হ্যাঁ, তাহলে দেখো মিথেন বলছে CH4, তাহলে x এর মান কত? 1, y এর মান হচ্ছে 4, বসায় দাও, 1 প্লাস 4/4 ইকুয়াল টু 2 মোল লাগবে, তাহলে অ্যান্সার কি? 2 মোল। শেষ। এই বেসিকটা জানলে যে কোনো ফর অল হাইড্রোকার্বন, সব হাইড্রোকার্বনের জন্য এটা প্রযোজ্য। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো 2.2 গ্রাম C3H8 প্রোপেন দহন করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? আচ্ছা ফাইন, চলো বিক্রিয়া আবার চলে যাই আমরা। কত? C3H8, ঠিক আছে, কত মোল অক্সিজেন প্রয়োজন? তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, y এর ভ্যালু হচ্ছে 8, তাহলে x প্লাস y/4 মোল অক্সিজেন প্রয়োজন। তাহলে বসাও 3 প্লাস 8/4, তাহলে 3 প্লাস 2, 5 মোল অক্সিজেন প্রয়োজন। বলছে কত মোল অক্সিজেন প্রয়োজন? অ্যান্সার কি? 5 মোল অক্সিজেন প্রয়োজন। ওকে, এটা কয় মোলের জন্য? ওর 1 মোলের জন্য। এখন দেখো ও কয় মোল আছে অ্যাকচুয়ালি, 2.2 গ্রাম আছে। মোলে কনভার্ট করতে হলে কি করতে হবে? ওর আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। ওর আণবিক ভর কত? 3 × 12 36, আর 8 কত? 44। তাহলে এত মোলের জন্য কতটুকু অক্সিজেন লাগবে? 5 × 2.2 ডিভাইড বাই 44। তাহলে দেখো কাটাকাটি করে আসো, এই দশমিকটা উঠায় দাও, তাহলে এখানে একটা 10⁻1 আসলো, তাহলে 22 দুগুণে 44, 5/2 মানে কত? আড়াই, আড়াই ইন্টু 10⁻1, -1 গুণ করে দিলে দশমিক আরো বাম ঘরে যায়, তাহলে 0.25 মোল। তাহলে কি আসলো? 0.25 মোল। ওকে, আচ্ছা সামনের দিকে আসো। হাউ মাচ লাইম উইল বি অবটেইনড বাই হিটিং 500 গ্রাম লাইমস্টোন অফ 50% পিউরিটি? আচ্ছা দেখো, লাইমস্টোন মানে ক্যালসিয়াম কার্বনেট আর কি। হ্যাঁ, এখন 50% পিওর বলছে, তাহলে ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেটটা আগে বের করি। পিওর কতটুকু? পিউরিটি কত? 50%, মানে 100 গ্রামে 50 গ্রাম পিওর, তাহলে 500 গ্রামে কতটুকু পিওর? কাটাকাটি কাটাকাটি, 250 গ্রাম হচ্ছে পিওর। শেষ। এখন বলছে হাউ মাচ লাইম উইল বি অবটেইনড। হ্যাঁ, তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এখন দেখো এটা তো ভর 100 গ্রাম, 100 গ্রাম থেকে কতটুকু পাই? 40 আর 16 56 গ্রাম, তাহলে 250 গ্রাম থেকে কতটুকু পাবা? 56 × 250 ডিভাইড বাই 100, তাহলে কতটুকু আসে? এটা এটা কাটা, 5 × 5 = 25, 5 দুগুণে 10, 28 দুগুণে 56, তাহলে কত আসে? 5 × 8 = 40, 0 থেকে 4, 5 দুগুণে 10 আর 4 14, 140 গ্রাম। তাহলে অ্যান্সার হচ্ছে 140 গ্রাম। সিম্পল। হ্যাঁ, ওকে। 1 কেজি চুনা পাথরকে অতিরিক্ত HCl এ দ্রবীভূত করা হলে প্রমাণ অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে? ওকে চলো যাই, আগে বিক্রিয়াটা লিখি। চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট HCl এ দ্রবীভূত করা হইলো, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি হবে। তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে সমতাকরণ হয়ে যাবে। কারণ বলছে দ্রবীভূত করা হলে প্রমাণ অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এখন দেখো এটার ভর কিন্তু 100 গ্রাম, 100 গ্রাম থেকে
1 মল পাওয়া যায়। 1 মল মানে কত? 22.4 লিটার। তাহলে এখানে 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের জন্য কত পাওয়া যাবে? 22.4 ইন্টু 1000 ডিভাইড বাই 100। এটা 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 কাটা, তাহলে কত হবে? 224 লিটার পাওয়া যাবে কার্বন ডাই অক্সাইড। শেষ। ওকে। 1.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের 1.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শতকরা মাত্রা W/V, যেটা স্ট্যান্ডার্ড, সেটা নির্ণয় করো। খুব সহজ সূত্র কি পড়াইছিলাম ভাইয়া? S = 10x/m, যেখানে x হলো পার্সেন্টেজ বা 10p/m, যেটাই বলো। এখন তোমাকে চাইছে হলো শতকরা, তাহলে x এর ভ্যালু বের করতে চাইছে, তাহলে S × m/10। S কত মোলারিটি? 1.25। m কত? ইয়ার যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে 40 ডিভাইড বাই 10, তাই তো? তাহলে দেখো এটা আর এটা কাটা, 4 25 100, 4 1 4, তাহলে 5, তাহলে এটা হবে 5%। তাহলে অ্যান্সার কিন্তু হবে 5%, মানে অ্যান্সারটা ডাইরেক্টলি পার্সেন্টেজে আসবে। তাহলে অ্যান্সারটা হবে 5%, ঠিক আছে? ওকে, মানে 4 25 100 মানে 1, আর 4 1 4, 1 আর 4 যোগ করলে 5%, হ্যাঁ? আচ্ছা, 2.86 গ্রাম কাপড় কাচার স্ফটিকাকার সোডাকে, কাপড় কাচার সোডা মানে কিন্তু সোডিয়াম কার্বনেট ভাইয়া, স্ফটিকাকার, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট, পানিতে দ্রবীভূত করে 100 ml দ্রবণ প্রস্তুত করা হলো। দ্রবণটির মোলার ঘনমাত্রা নির্ণয় করো। মোলার ঘনমাত্রা S = 1000 W ডিভাইড বাই mv, টা হইতে হবে ml এ। তাহলে দেখো 1000 W কত? 2.86, m টা কত? সোডিয়াম কার্বনেটের 106, আর ml আয়তনটা কত ভাইয়া? 100 ml। তাহলে দেখো এটা 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 কাটা। ওকে, তারপরের কাজটা কি চলো দেখি। তারপরের কাজটা একটু চিন্তা করো। ধরো এটাকে 100 ধরো, তাহলে এটাকে ভাগ করো 100 ধরো, সরি আরেকটা শূন্য তো কাটা যায়, এটা এটা তাহলে কাটা। এখন 10 দিয়ে ভাগ করো, তাহলে আলটিমেটলি কত আসে? 0.286, অনেকটা। তাহলে 0.286 এর মতো কোনটা আছে? 0.27। তাহলে অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, কাছাকাছি ধরে নিবা, তাহলে কাটাকাটি হয়ে যাবে। A sample of tubewell water for the presence of arsenic was found that 0.015 milligram of arsenic was present in 500 ml of the tubewell water. আচ্ছা, ফাইন। The concentration of arsenic in the tubewell water was ppm এ নিতে হবে, আর আমরা তো জানি ppm মানে কি ভাইয়া? মিলিগ্রাম পার লিটারে নিতে হবে। তাহলে কত মিলিগ্রাম দাও? 0.015 মিলিগ্রামে আছে, আর এটা ml এ আছে। ml এ যদি লিটারে নিতে হয় তাহলে এখানে লিখতে হবে 0.5, যে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দশমিক উঠায় দাও, এটা দশমিক উঠাইলে এখানে কত আসবে? 10⁻³ আসবে, আর এখানে দশমিক উঠাইলে 10⁻⁻1 আসবে। কাটাকাটি করো আগে, 5 কে কাটাকাটি করলে 3, বাস বাকি কাজ শেষ। দেখো তাহলে 3 × 10⁻² = 0.03 ppm। এখন অপশনে তো এটা নাই, তাহলে ppb তে চলে যায়। ppb তে গেলে কি করতে হয়? ppm কে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 0.03 × 1000, তাহলে পাবো ppb। 1000 দিয়ে গুণ করলে 30 আসবে। তাহলে অ্যান্সার কিন্তু আবার 30 ppb আছে। সো অ্যান্সার কি হবে? 30 ppb। আচ্ছা, তারপর দেখো 10 ml দ্রবণে ইউরিয়া এতটি অণু আছে, দ্রবণটিতে ইউরিয়ার ঘনমাত্রা কত? আচ্ছা, ফাইন। এখন দেখো 10 ml দ্রবণে, এটা মানে কি 6.023 × 10⁻23, হ্যাঁ 20 আছে। তাহলে মোলটা যদি লিখি n, মোল মানে কি 6.023 × 10⁻22, n/na, 6.023 × 10⁻23, শেষ। এটা হলো মোল ভাগ আয়তন। আয়তনটা কত? লিটারে নিতে হবে 0.1, মানে কি লিটারে নিতে হয় কিভাবে? 100 ml ডিভাইড বাই 1000। তাহলে আসো ক্যালকুলেশনটা করি, কিভাবে করব। এটা হচ্ছে মোল, এটা হচ্ছে ভলিউমটা লিটারে, তাহলেই তো পাবো মোলারিটি। আসো হিসাব করি। তাহলে এইটা এটা কাটা, এটা এখানে চলে গেলে আসবে 10⁻³ উপরে চলে গেলে, হ্যাঁ। আচ্ছা, এটা 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 বেশি কেটে ফেলছি, দাঁড়াও। হ্যাঁ, এটা এটা কাটা, তাহলে 1/10, 10টা আবার উপরে চলে যাবে, 10টা আবার উপরে চলে যাবে, হ্যাঁ 10⁻1। দেখো 10টা আবার উপরে চলে যাবে, 10⁻1। আচ্ছা, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত আসলো আমার? 10⁻2 = 0.01 মোলার। তাহলে 0.01 মোলার, অ্যান্সার হচ্ছে সি, 0.01 মোলার। হ্যাঁ, শেষ। 200 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে? সিম্পল, ml এ আছে। তাহলে ওই যে W = কি? SMV ml ডিভাইড বাই 1000। S কত? মোলারিটি 0.1, সোডিয়াম কার্বনেট কত? 106 ইনটু এটা হচ্ছে 200 ডিভাইড বাই 1000। এটা 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 কাটা। আচ্ছা, এখন
জাস্ট একটু চিন্তা করো, 2 দিয়ে এটাকে গুণ দাও, 106 2 দিয়ে গুণ দিলে 212, 212 এখানে একটা 0.1 আবার 1/10 মানে 0.1 ইন্টু 0.1, দুইটা দশমিক বামে আসবে তাহলে 2.12 গ্রাম। সিম্পল, তাহলে অ্যান্সার হচ্ছে 2.12 গ্রাম। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে? আচ্ছা ফাইন, ppm মানে কি? 10⁻³ ইন্টু m, m হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, s হচ্ছে 0.1। তাহলে দেখো এটা তাহলে কত হবে, 40 ইন্টু এটা গুণ হয়ে গেলে এটা মানেই কিন্তু আসলে 10⁻⁻1। হ্যাঁ, তাহলে এখানে কত আসবে 10 স্কোয়ার, তাহলে 40 আর দুইটা শূন্য, এত ppm, 4000 ppm। তাহলে অ্যান্সার কি আসবে? 4000 ppm। খুলনা এলাকায় কৃষি জমির পানিতে 585 ppm সোডিয়াম ক্লোরাইড আছে, ওই পানিতে সোডিয়াম ক্লোরাইডের মোলারিটি কত? আচ্ছা, ppm ইকুয়াল টু 10,000 s ইন্টু m, মোলারিটি জানতে চাইছে, তাহলে ppm ডিভাইড বাই 10,000 ইন্টু m। তাহলে ppm কত ভাইয়া? 585 আর 10⁻³ ইন্টু m, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 58.5। তাহলে এটা যদি কাটি তাহলে থাকবে একটা 10। আচ্ছা, তাহলে কত হলো 10⁻1, তাহলে 10⁻⁻2, তাহলে হবে 0.01 মোলার, 0.01 মোলার। শেষ। 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনের প্রয়োজন? সিম্পল, W is equal to S into M into V ml divided by 1000। তাহলে চলো মোলারিটি কত? 0.1 ইন্টু সোডিয়াম কার্বনের m হচ্ছে 106 ইন্টু 1000 ml, 1000 ml, এটা 1000, এটা 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 এটা, তাহলে অ্যান্সার কত হবে দেখো 10.6 গ্রাম। তাহলে অ্যান্সার কি 10.6 গ্রাম। সহজ। হ্যাঁ, আচ্ছা তারপর আসো 50 সেন্টিমিটার কিউব 0.15 মোলার দ্রবণকে এর ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কত সেন্টিমিটার কিউব পানি যোগ করতে হবে? যোগ করতে হবে বলছে, হ্যাঁ, বুদ্ধিমানের মতো করতে হবে অঙ্কটা। দেখো 50 সেন্টিমিটার কিউব V1 S1 ইকুয়াল টু V2 ইন্টু S2 কত দেওয়া আছে? ডেসিমোলার, ডেসিমাল কিন্তু 0.1। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো? আসলে এটাকে দেখো যে V2 তাহলে কি লেখা যায়, এই 0.1টা নিচে ভাগ হয়ে যাবে, 50 ইন্টু 0.15 ডিভাইড বাই 0.1, এই দশমিকটা উঠাই দিলাম, তাহলে এখানে আসবে একটা 10⁻⁻1, এই দশমিক উঠাই দিলাম, এখানে আসবে 10⁻²। তাহলে জাস্ট খেয়াল করো এখানে কি হইলো, আমার কত কত আছে জিনিসগুলো একটু ক্যালকুলেট করে ফেলি। হ্যাঁ, এটাকে কি লেখা যায়? 5 ইন্টু 10⁻1 ইন্টু এখানে আসলো 15 ইন্টু 10⁻² ইন্টু এটা উপরে চলে গেলে 10⁻1, এরকম আসলো 10⁻1 10⁻1 10⁻², কাটাকাটি 5 5 75, V2 আসলো 75 ml। এখন এটা তো নতুন আয়তন, তাহলে পানি যোগ করছে কোনটা? তাহলে ডেল্টা V, নতুন আয়তন থেকে পুরাতন আয়তন যদি মাইনাস করি তাহলে 25 ml আসে, তাই না? এটা হলো আমি এক্সট্রা পানি কতটুকু যোগ করলাম, বলছে পানি কতটুকু যোগ করতে হবে, অ্যান্সার হচ্ছে 25 ml। 25 ml পানি যোগ করলে এটা ঘনত্ব কমে যাবে। 100 ডেসিমিটার কিউব 0.3 মোলার HCl এবং 200 ডেসিমিটার কিউব 0.6 মোলার H2SO4 একত্রে মিশ্রিত করা হলো, দ্রবণটির মোলারিটি কত? ওই যে V1S1 E1 দিয়ে করতে হবে, তাই না? মোলারিটি জানতে চাইছে, খুব সিম্পল জিনিস আর কি। হ্যাঁ, ফর্মুলা যেটা শিখেছি যেটাকে বলি আমরা আংশিক প্রশমন। তাহলে কি হবে দেখো, V1 ডেসিমিটারই রাখো সবকিছুতে, V1 S1 ইন্টু তুল্য সংখ্যা E প্লাস V2 S2 তুল্য সংখ্যা 2 ডিভাইড বাই ঘনমাত্রা দিব, সরি আয়তন দিব 100 প্লাস 200 যোগ হবে, আর মিশ্রণের তুল্য সংখ্যা 1 ধরে নিব আমরা, তাই না? তাহলে S নিউ আসবে, মিক্সচারটা আসবে। তাহলে কিভাবে হবে দেখো তো, 3 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হবে 30 প্লাস 6 দুগুণে 12, 1.2, তো 12 দুগুণে 24, 24 তাহলে 2.4, তাহলে দাঁড়াও একটা শূন্য কাটা, 240 ডিভাইড বাই 300, তাহলে 270/300, এটা কাটা 3 নং 27 আর এটা হচ্ছে 3 দশমিক 30, সো আলটিমেটলি 0.9 মোলার হবে অ্যান্সার। 0.9 মোলার হবে হচ্ছে আমার অ্যান্সার। যদি আমি মোলারিটিটা কার রেসপেক্টে বলি, নরমাল মোলারিটি বললে আমরা কিন্তু এক যাদের তুল্য সংখ্যা সেই রেসপেক্টে বলছি, আমি যদি H2SO4 এর রেসপেক্টে বলতাম তখন কিন্তু আবার অন্যটা হইতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলো আমরা একটু সামনের দিকে যাই। 250 ml, এখানে কিন্তু স্পেসিফাই করে দেয় না দ্রবণটির মোলারিটি কত। হ্যাঁ, কারটা বলে নাই, আমি আর কি HCl এর রেসপেক্টে করছি যার তুল্য সংখ্যা 1। আবার যদি H2SO4 এর রেসপেক্টে করতাম তাহলে এখানে আবার তুল্য সংখ্যা 2 হইতো, তুল্য সংখ্যা 2 হইলে
আবার কিন্তু ভাগ হয়ে 0.45 মানে হয়ে যেত। সো এটা কিন্তু হবে না, আমরা কিন্তু 1 ধরে করছি, সমস্যা নাই। আচ্ছা, 250 ml কোন সোডিয়াম কার্বনেটের দ্রবণে 10.6 গ্রাম বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করে। তাহলে S ইকুয়াল টু কি 1000 W ডিভাইড বাই M V ml। তাহলে আসো হিসাব করি, 1000 ইন্টু W কত 10.6, M হচ্ছে 106 যেহেতু সোডিয়াম কার্বনেট, ইন্টু V হচ্ছে 250। তাহলে দেখো এটা এটাকে কাটলে 4 আর এটা এটাকে কাটলে 10, তাহলে কত হলো 0.4, তাই তো? এরকমই কিন্তু কিছু হয়। হ্যাঁ, মোলারিটি দেখো 1000 এটা 250 ml, তাহলে এটা এটা কাটাকাটি গেলে 4, 10.6 আর 106, তাহলে এটা এটা কাটাকাটি করলে নিচে একটা 10। ঠিক আছে, তাহলে জিনিসটা আসলে কি আসলো, 10 4 কে 10 দিয়ে ডিভাইড করলে আসে 0.4 মোলার। তাহলে অপশনে কি এরকম কিছু আছে 0.4 মোলার? নাই, তাহলে অ্যান্সার কিন্তু নান। তাহলে অ্যান্সার নান। আচ্ছা, তো চলো একটু সামনের দিকে আগাই। মোলার কনসেন্ট্রেশন অফ 10% মোলার কনসেন্ট্রেশন অফ 10% সোডিয়াম কার্বনেট সলিউশন ইজ, এটা কি বলছিলাম, কোনো কিছু মেনশন যদি করা না থাকে পার্সেন্টেজ মানে W/V স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়। তাহলে S মোলারিটি ইকুয়াল টু 10 ইনটু পার্সেন্টেজ ডিভাইড বাই M। তাহলে 10 ইনটু 10, M হচ্ছে 106। তাহলে দেখো একটা 100 একটা 106, তাহলে আলটিমেটলি এটা কি লেস দেন 1 না, মানে 0.9 সামথিং আসবে, তাই তো? এখন দেখো যারা 0.9, এই যে 943 মোলার, ঠিক আছে? মোল পার লিটার স্কয়ার না, এটা মোল পার লিটার। হ্যাঁ, সলিউশন মোল পার লিটার, তো এরকম ভাবেই আসবে, বাকিগুলো কিন্তু মিসলিডিং, মোল পার কেজি না, মোল পার লিটার স্কয়ার না। একটি নলকূপের পানি বিশ্লেষণ করে 1 লিটার পানিতে 0.303 মিলিগ্রাম আর্সেনিক পাওয়া গেল। আর্সেনিকের ঘনমাত্রা কত? সেম কাহিনী কিন্তু, এটা একটু আগে করাইলাম একটা, তাই না? তাহলে এখানে কত দেওয়া আছে 0.03 মিলিগ্রাম পার লিটার, এটাই কিন্তু ppm, মিলিগ্রাম পার লিটার এটাই কিন্তু ppm, এরকম কিন্তু অপশন নাই। তাহলে ppb তে যাব, তাহলে 0.03 কে 1000 দিয়ে গুণ দিব, তাহলে পাবো ppb। তাহলে কত হলো 1000 দিয়ে গুণ দিলে 30 ppb আসবে অ্যান্সার। তাহলে দেখো 30 ppb কিন্তু অ্যান্সারে চলে আসছে। যৌবনের ঘনত্বের নিচের কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল না? আমরা তো জানি মোলারিটি, নরমালিটি দুটোই কিন্তু আসলে দ্রবণের সাপেক্ষে হিসাব করা হয়, যেটা তরল দ্রবণ, লিটার আয়তন লাগে। কিন্তু মোলালিটি যেটা, সেটা কিন্তু শুধুমাত্র ভরের উপর নির্ভর করে, তাই না? ভরের উপর, দুইটাই ভর, দ্রাবকের ভর নেয় আর দ্রবের ভর নেয়। তাহলে ভর তো তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, তাই মোলালিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। অ্যান্সার হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, 0.1 নরমাল H2SO4 দ্রবণের মোলারিটি কত? এটা ভাইয়া ক্লাসেও বলছিলাম, সেটা হচ্ছে নরমালিটি ইকুয়াল টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তাহলে নরমালিটি দেওয়া আছে 0.1, এটাকে যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ দাও, H2SO4 এর তুল্য সংখ্যা কত হবে? 2। কিভাবে? প্রথম অংশটাকে ধাতব অংশ বলি, কারণ মান 1, দুইটা আছে, 2 একে 2, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে মোলারিটি কত হবে 0.05 মোলার। তাহলে 0.05 মোলার। তাহলে এটা কি লেখা যায়, জিনিসটাকে একটু সুন্দর করে লিখিতে চলো। দেখো 0.1 তো, তাহলে 1/10, নিচে একটা 2 আছে, তাহলে 1/20 মোলার, তাহলে M/20 হবে, শেষ হয়ে গেল। ওকে, আগে 100 ml 0.1 মোলার গ্লুকোজ দ্রবণে কত গ্রাম গ্লুকোজ আছে? গ্লুকোজের ভরটা একটু মনে রাখো, গ্লুকোজ কিন্তু C6H12O6 এরকম। হ্যাঁ, তাহলে এটা যদি হিসাব করি, তাহলে দেখো W ইকুয়াল টু SMV ml ডিভাইড বাই 1000। তাহলে S কত? মোলারিটি 0.1 ইন্টু M কত? গ্লুকোজের 180 ইন্টু V কত দেওয়া আছে 100 ml ডিভাইড বাই 1000, 2 3 1 2 3 কাটলাম। তাহলে এখানে কত হয় ভাইয়া 1.8 গ্রাম। তাহলে কত আসবে ভাইয়া 1.8 গ্রাম। তাহলে এটা আনসার কিন্তু আসবে কিন্তু নান অফ দিস। হ্যাঁ, নান অফ দিস আসবে। তো দেখো এটা এটা যদি কাটাকাটি করে দিই, এই দুইটা কাটা, এই তিনটা কাটা, তাহলে 1.8 গ্রাম আসা উচিত, এখানে কোনোটা অপশন নেই, তাহলে নান অফ দিস। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ 5% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইন টার্ম অফ মোলারিটি? আচ্ছা, তোমাকে কিছু মেনশন করা নাই, তার মানে ওই যে নরমাল মোলারিটি ইকুয়াল টু কি 10 ইনটু পার্সেন্টেজ ডিভাইড বাই M, সোডিয়াম হাইড্রোক্সাইড M কত 40, এটা এটা কাটা, 5/4 মানে কত 1.25, এটা সবাই জানি। যদি নাও জানি 1/4 মানে 0.25, তাহলে ইনটু 5 যদি করো, এখানেও 5, 5 25 125, তাহলে 1.25, শেষ, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তাহলে 1.25 মোলার। এরপর আসি সামনে, ppm কি? 10 ml দ্রবণে ppm মানে কি, যে 1 মিলিয়নে কতটুক দ্রব্য আছে, মানে 1 লিটারে কত মিলিগ্রাম দ্রব্য আছে, অথবা 1 গ্রামে কত মাইক্রোগ্রাম দ্রব্য আছে, এরকম। তাহলে 10 ml দ্রবণে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দ্রবণটির ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। ওকে, ppm ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 s ইনটু m। এখন 10 টু দি পাওয়ার 3 s বের করি, এটা s বের করব কিভাবে?
1000 ডাব্লিউ কত দেওয়া 0.4 ডিভাইড বাই এমভি, এমভি কত দেওয়া 10 ml, হ্যাঁ, ইন্টু আবার এম তো দেওয়াই আছে, এম কাটা। তাহলে চিন্তা করো, এই একটা শূন্য কাটা, আর এই দশমিকটার জন্য এই একটা শূন্য কাটা, তাহলে টোটাল কত হলো বলো তো, 10⁴, তাহলে 4 ইন্টু 10⁴ ppm, 4000 ppm আর কি, হ্যাঁ, সহজ একটা অ্যান্সার। ওকে, সো চলো আমরা একটু আগাই। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 সিসি সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, দ্রবণটির মোলার ঘনমাত্রা কত হবে? আচ্ছা, মোলার ঘনমাত্রা 1000 ডাব্লিউ কত 5.85 ডিভাইড বাই এমভি, এম কত 58.5, ভি কত 200 ml। আচ্ছা, এটা 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 কাটা, এটা এটা কাটলে একটা 10 আসে, এটা এটা কাটা, তাহলে 1/2 আসে, মানে হলো হাফ মোলার। 1/2 মানে তো হাফ, হাফ মোলার আসে আমাদের অ্যান্সার, শেষ। আচ্ছা, 100 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়? আচ্ছা দেখো, V1 মানে V1S1 ইকুয়াল টু V2S2 আর কি, সিম্পল কথা। তাহলে বলছে কত সেন্টিমিটার কিউব, তাহলে V2 বের করো, তাহলে V1S1 100 ইন্টু 0.5 ডিভাইড বাই ডেসিমোলার মানে 0.1, এটা কাটা এটাও বাদ, দুইটারই দশমিক এক ঘর করে বাদ দিয়ে দিলাম, তাহলে 500 সেন্টিমিটার কিউবের একটা দ্রবণ বানানো যাবে। সিম্পল একটা অ্যান্সার, হ্যাঁ। এক্সট্রা কতটুকু পানি যোগ করা লাগলো, এই দেখো 500 থেকে 100 বাদ দাও, 400 সেন্টিমিটার কিউব। এক্সট্রা তাহলে কত যোগ করা লাগলো, 500 থেকে 100 বাদ দিলে 400 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করতে 5000 গ্রাম পানিতে কত গ্রাম বিশুদ্ধ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করতে হবে? আচ্ছা, এই কোশ্চেনটা একটু চিন্তা করতে হবে আর কি, হ্যাঁ। দেখো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করতে তোমার কাছে কি দেওয়া আছে, এস দেওয়া আছে, এস দেওয়া আছে। আচ্ছা ফাইন, প্রস্তুত করতে 5000 গ্রাম পানিতে কত গ্রাম বিশুদ্ধ সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাদের দ্রবীভূত করতে হবে? আচ্ছা ফাইন, তোমার কাছে একটা ডাব্লিউ চাইছে, ওকে। এখন বলছে আবার 5000 গ্রাম পানিতে, 5000 গ্রাম পানিও বলে দিছে তোমার কাছে, তাহলে ফর্মুলাটা আমরা আপাতত আগে লিখি যে ডাব্লিউ ইকুয়াল টু হবে কি এস এম ভি ডিভাইড বাই হচ্ছে তোমার 1000। এখন এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে তোমার কিন্তু এখানে ডিরেক্টলি মোলারিটির কথা বলে নাই, তো যখনই তুমি এরকম ভর দেখবা আবার কোনো রো দেওয়া নাই, আর চাইলে তুমি বের করে নিতে পারো, কারণ বিশুদ্ধ অবস্থায় আমরা কিন্তু জানি যে পানি মানে ঘনত্ব, যেটা ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার, 1 গ্রাম পার মিলিলিটার, এটা আমরা জানি। তাহলে পানির যদি আয়তন বের করে নিই আমরা, হ্যাঁ, আয়তন বের করে নিই, এমএল ইকুয়াল টু কি হবে, আমরা কি জানি, ফর্মুলা কি জানি, রো ঘনত্ব ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, এম বাই রো, তাহলে এম কত 5000 ডিভাইড বাই 1, তাহলে অ্যান্সার আসবে 5000 ml। আর পানির ভর এত বেশি, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত হবে, সর্বোচ্চ 4 গ্রাম হবে, হ্যাঁ, এরকম আর কি, কাছাকাছি হবে, অল্প একটু হবে। তো আলটিমেটলি আমাদের কি হয়, ম্যাক্সিমাম কেসে দ্রাবকের পরিমাণ এতই বেশি থাকে যে দ্রবের জন্য খুব একটা পরিবর্তন তার হয় না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য হচ্ছে এটাকে আমরা আসলে দ্রবণের আয়তন হিসেবে ধরে নিতে পারি, হ্যাঁ, দ্রবণের আয়তন হিসেবে ধরে নিতে পারি। তাহলে একটু চিন্তা করে দেখো, এটাই আমার দ্রবণের আয়তন কত আছে 5000 ml, তাহলে দেখো এস কত 0.1 ইন্টু কত সোডিয়াম হাইড্রোক্সাইড 40 ইন্টু 5000 ডিভাইড বাই 1000, 2 3 1 2 3। তাহলে দেখো এই দশমিকের জন্য একটা শূন্য কাটা যাবে, কেন, এই দশমিক মানে 10 টু দি পাওয়ার -1 আর এটা মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 1, এই জন্য এটা কাটা যাবে। আর 5 ইন্টু 4 কত 20 গ্রাম, তাহলে অ্যান্সার দেখো 20 গ্রাম। এখন যেটা বলছিলাম সেটা যুক্তিকতা দেখি তোমাকে, 5000 গ্রাম পানি, তার মধ্যে মাত্র 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, সো নগণ্য না পরিমাণটা, ওর জন্য দ্রবণের খুব একটা বেশি চেঞ্জ হবে এরকম না, তাই এটাকেই দ্রবণের আয়তন ধরে নেওয়া যাবে, সমস্যা নাই। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে কি আসলে অ্যান্সার 20 গ্রাম আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করতে হবে। আচ্ছা, 160 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? আচ্ছা ফাইন, তাহলে ওই যে এনই ইকুয়াল টু এনই সূত্রটা বসাই, দেখো 160 ইন্টু 0.5 ইন্টু সালফিউরিক অ্যাসিডের তৌল সংখ্যা হচ্ছে 2 ইকুয়াল টু কত গ্রাম প্রয়োজন। আচ্ছা এখন একটু খেয়াল করে, এখানে কিন্তু আয়তনের কথা বলো নাই, তাহলে 160 কে সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার ধরা যাবে না, তাহলে এটাকে লিটারে নিয়ে যেতে হবে। মানে দুইটাই যদি আয়তন বলতো সেই ক্ষেত্রে একই একক রাখতে পারতাম, বাট যেহেতু ওখানে গ্রাম বলছে তাহলে সব এসে এককে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কি বলছে, ভর জানতে চাইছে, তাহলে মানে ডাব্লিউ বাই এম কত সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 ইন্টু তুল্য সংখ্যা কত ভাই 1। আচ্ছা তাহলে চলো হিসাব কিতাব করি কি কিভাবে আসবে না আসবে, এটা এটা কাটা, তারপর বাকি হিসাবগুলো একটু করে ফেলি। 16 ইন্টু হাফ এটা ইন্টু 2
নিচে আবার 100 আছে, এই 40টা এই পাশে গুণ হয়ে যাবে ইন্টু 40 ইকুয়াল টু ডাব্লিউ। চলো কাটাকাটি শুরু করি। মানে ওই যে Ne ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু Ne ইকুয়াল টু H2SO4, এইভাবে আর কি। এন মানে V ইন্টু এস ইন্টু ই, এন ডাব্লিউ বাই এম ইন্টু ই, শেষ। আচ্ছা, তো চলো কাটাকাটি করি। 2 2 কাটা, 0 0 কাটা। আচ্ছা, 2 দিয়ে যদি ভাগ করি, ধরো এটাকে 15 ধরতে পারো তুমি চাইলে, 15 ধরার দরকার নেই তোমার, হ্যাঁ এটা 10ই থাকুক। তাহলে 4 16 কত আসে? 64 না? 4 16 আসে 64 ডিভাইড বাই 10 ইকুয়াল টু 6.4 গ্রাম। অ্যান্সার কত আসে? 6.4 গ্রাম। তার মানে তুমি যদি 6.4 গ্রাম কি দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা প্রশমিত হয়ে যাবে। সিম্পল একটা অ্যান্সার, ওকে। আচ্ছা, তারপর যদি আমরা আগাই, সমপরিমাণ 2 মোলার HCl এবং 0.5 মোলার HCl মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। সমপরিমাণ বলছে, তার অর্থ হচ্ছে এটার আয়তন ধরো ভি, এটার আয়তন ধরো ভি, বা হিসাবে সুবিধার জন্য আরো হিসাব করি, এটাকে 1 লিটার ধরি, এটাকেও 1 লিটার ধরি, আয়তন সমপরিমাণ। তাহলে চলো হিসাব করি, V1S1 প্লাস V2S2 ইকুয়াল টু V3S3, মানে কি দুটাকে একই জিনিস যেহেতু, হ্যাঁ মিশ্রিত করলা, মিশ্রিত করার পর কি আসলো, জিনিসটা হচ্ছে এটা। তাহলে নতুন ঘনমাত্রা S3 ইকুয়াল টু কি হবে? V1S1 প্লাস V2S2, এই যে V1S1 প্লাস V2S2, V2S2 ডিভাইড বাই V3, মানে কি মিশ্রণের আয়তন, মিশ্রণের আয়তন কত? 1 আর 1 2। আচ্ছা, তাহলে কত আসলো দেখো তো, 2 প্লাস 0.5 ডিভাইড বাই 2, 2.5 ডিভাইড বাই 2, আড়াইকে 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া? 1.25। তাহলে অ্যান্সার কত আসবে? 1.25 মোলার। তাহলে অ্যান্সার কত আসবে? 1.25 মোলার। আমরা এই 2 দিয়ে ভাগ করতে ভুলে যাই, হ্যাঁ। আচ্ছা, তারপর আসো, 1 মোলার 200 সেন্টিমিটার কিউব দ্রবণ তৈরির জন্য নিম্নের যৌগসমূহের কত গ্রাম লাগবে? এটা দিয়ে আগে করি। W is equal to S ইন্টু এম ইন্টু ভি ml, যেহেতু এটা সেন্টিমিটার কিউবে আছে, ডিভাইড বাই 1000 করি। চলো, ঘনমাত্রা কত দাও? 1 মোলার, এম আণবিক ভর H2SO4 98 ইন্টু আয়তন কত দাও? 200 সেন্টিমিটার কিউব ডিভাইড বাই 1000। এটা 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 কাটা। আচ্ছা, তাহলে এটা কিন্তু খুব সহজ হিসাব। দেখো 98 দুগুণে কত হয়? 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 9 দুগুণে 18, 1 19 ডিভাইড বাই 10, তাহলে 19.6 গ্রাম। এটা চলে গেল অ্যান্সার, সিম্পল। পরেরটা করি, তাহলে W ইকুয়াল টু S ইন্টু এম ইন্টু ভি ml ডিভাইড বাই 1000। তাহলে সেম ঘটনা, S কত? 1 মোলার, এটার আণবিক ভর হচ্ছে সোডিয়াম কার্বনেটের 106 ইন্টু আয়তন 200 ml ডিভাইড বাই 1000। এই দুইটা কাটা। তাহলে 106 দুগুণে কত হয় ভাইয়া? 212 ডিভাইড বাই 10, 212 ডিভাইড বাই 10, তাহলে এটা আসবে 21.2 গ্রাম। তাহলে এটা আসবে কত ভাইয়া? 21.2 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আসি, 20% সোডিয়াম কার্বনেট দ্রবণের সঠিক মোলারিটি কত? 20%, কিন্তু কিছু বলা না থাকলে স্ট্যান্ডার্ড, তাই না? তাহলে সিস্টেম কিভাবে বের করা? S ইকুয়াল টু 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইড বাই এম, সরি এম তো এটা সোডিয়াম কার্বনেট, তাহলে 106, হ্যাঁ। আচ্ছা, চলো হিসাব করি। হিসাবটা খুব ডিফিকাল্ট কিছু কিন্তু না, হ্যাঁ, জাস্ট একটু চিন্তা করে দেখতে হবে, স্ট্র্যাটেজিক্যালি লাগাইতে হবে, আর কোনো কাজ নেই। ধরো এটাকে 100 ধরো, তাহলে এটা 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 কাটা, তাহলে অলমোস্ট অ্যান্সারটা তোমার কি আসবে? 2। অলমোস্ট তোমার অ্যান্সারটা কত আসতেছে? 2। এখন কথা হচ্ছে অ্যান্সারটা কি 2 এর বেশি না 2 এর কম? এটা কেমনে বুঝবা? দেখো তো, কোনো একটা সংখ্যাকে ধরো, ফার্স্টে কত আছে যে 10 ইন্টু 20 ডিভাইড বাই 106, আর 10 ইন্টু 20 ডিভাইড বাই 100। তুমি একটু চিন্তা করো, নিচেরটা যদি, এই যে দেখো নিচের অংশটা, মানে হর যদি বড় হয় তাহলে টোটাল অ্যান্সারটা কম হবে, আর এখানে দেখো হরটা কিন্তু ছোট, তাহলে অ্যান্সারটা একটু বেশি আসছে। তাহলে অবশ্যই এই মানটা বেশি আসবে, এটার মানটা কম আসবে, তাহলে অ্যান্সারটা কিন্তু 2 এর একটু কম। তাহলে 2 এর একটু কম মানে কি? যে 1.88 বলা যায়। তাহলে কি বলা যায়? 1.88, 2 এর একটু কম। আচ্ছা, তো চলো আমরা একটু আগে, কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, কিউপ্রাস আয়োডাইড, আয়োডিন, পটাশিয়াম সালফেট, বিক্রিয়াটিতে বিজারক কোনটি? ফাইন, এই দুইটার মধ্যে একটু কাজ করি। চলো, কপার 2+ থেকে এখানে কিন্তু কিউপ্রাস তৈরি হয়েছে, তার মানে ও কি করছে? ইলেকট্রন একটা গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ মানে কিন্তু বিজারণ, তার মানে ও কিন্তু জারক হইলো না। তার মানে অবভিয়াসলি পটাশিয়াম আয়োডাইড যে আছে, ওর মধ্যে পটাশিয়াম তো দর্শক আয়ন, ওর জারণ মান চেঞ্জ হয় না, তাহলে থাকলো কে? আয়োডাইড। আয়োডাইড থেকে কি হয়? আয়োডিন হয়। তাহলে এখান থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, মানে ওর জারণ হয়েছে, তার মানে ও কিন্তু বিজারক।
তাহলে বিজারক কে? আয়োডাইড আয়ন। আয়োডাইড আয়নটা কি হবে আমার? বিজারক। ঠিক আছে, বিজারক কোনটি? মানে যার নিজের জারণ হয়েছে। ঠিক আছে, এইবার সিকিউরিটি আসছিল। আচ্ছা, লঘু H2SO4 এ এক টুকরা লোহা দ্রবীভূত আছে। ওকে, দ্রবণটিকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের 98.5 সেন্টিমিটার কিউব লাগে। লোহার টুকরাটির ভর কত ছিল? ফাইন, দেখো সূত্র কি, আমরা কি জানি? ডাব্লিউ অফ ওই যে এনই অফ আয়রন ইকুয়াল টু এনই অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওদের জারণ মান তো আমরা জানি, আয়রনের জারণ মান কত? 1। তাহলে এন মানে কি? ডাব্লিউ ডিভাইড বাই এম। আয়রনের এম কত? 55.85, তাই তো? ইন্টু তুল্য সংখ্যা 1 ইকুয়াল টু ওর হবে ভি ইন্টু এস ইন্টু ই, তাই তো? ভি কত? 98.5 ডিভাইড বাই 1000 ইন্টু এস এর মান কত? 0.02 ইন্টু ই তুল্য সংখ্যা কত? 5। তুল্য সংখ্যা 5। আচ্ছা, চলো এগুলাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি। তাহলে শুধু ডাব্লিউ ইকুয়াল টু কি আসতেছে দেখি? 98.5। আচ্ছা, 98.5টাকে একটা কাজ করি, এটাকে 100 ধরি। হ্যাঁ, এই জিনিসটাকে 100 ধরি, তাহলে এটা 100। এটাকে 55.85, তো এটা শুধু 55 ধরি, শুধু 55 ধরি ইন্টু এখানে কত আছে? 0.02। তাহলে দশমিকের পরে আরো দুইটা ঘর আছে, তাহলে আগে 2 লিখি আর নিচে 100 দিই, তাই না? দশমিকের পর দুইটা ঘর, তাহলে নিচে 100 দিয়ে ভাগ হবে, ইন্টু কত আছে? 5, আর এখানে আছে 1000। আচ্ছা, তো একটু ঠান্ডা মাথায় খেয়াল করি দেখি কি হয়। এটা 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 কাটা, ওকে। 5 দুগুণে 10, তো তাহলে একটা শূন্য কাটা। ওকে, তাহলে থাকলো কি ভাই? দেখো তো, 55 ডিভাইড বাই 100, এরকম কিছু একটা থাকলো। ঠিক আছে, 55 ডিভাইড বাই 100 মানে কিন্তু 0.55, মানে 2 ঘর বামে যাবে। তাহলে 0.55 গ্রামের কাছাকাছি একটা অ্যান্সার আসবে। এই দেখো 0.55 গ্রামের কাছাকাছি একটা অ্যান্সার, অ্যান্সার কিন্তু এ। 0.55 গ্রামের কাছাকাছি অ্যান্সার কিন্তু এ। আচ্ছা, এটাকে 1000 দিয়ে কেন ভাগ করছি? মিলিলিটার আছে তো লিটারে নিতে হবে, এই জন্য 1000 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, বাকিটা কিন্তু অ্যাজ ইট ইজ সুন্দর মতো কিন্তু সব অ্যান্সার চলে আসছে। আচ্ছা, তো চলো একটু সামনের দিকে আগাই। হোয়াট উইল বি দ্য ভ্যালুস অফ বি এন্ড ডি ইন দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন? বি এন্ড ডি বলছে। আচ্ছা দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট H প্লাস মানে অম্লীয় মাধ্যম, আর এটার মানে কি? অক্সালেট আয়ন। অক্সালেট আয়নের তুল্য সংখ্যা কত? 2। ওর তুল্য সংখ্যা যাবে পাশেরটার কাছে 2, ওর তুল্য সংখ্যা 5, ওরটা যাবে এর কাছে। আচ্ছা, 5 গেল, ফাইন। এবার বলছে ডি। দেখো এখানে ম্যাঙ্গানিজ আছে 2টা, তাহলে এই ডি এর ভ্যালু এখানেও আসবে 2, সিম্পল কথা। আচ্ছা, আর এখানে দেখো কার্বন আছে কয়টা? 2টা, 5 দুগুণে 10, তাহলে ই এর মান আসবে 10। এরকম আর কি, অনেক কিছু বসানো যায়। তাহলে বলছে বি আর ডি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 5, ডি এর ভ্যালু 2, তাহলে অ্যান্সার হবে 5,2। অ্যান্সার হচ্ছে বি, 5,2। আচ্ছা, এই যে ক্রোমেট মানে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড, এটার গাঠনিক সংকেত কি? আচ্ছা, এইটা কিন্তু একটা চমৎকার জিনিস। দেখো ক্রোমিয়াম, এটা একটা বাটারফ্লাই শেপ আর কি। হ্যাঁ, বাটারফ্লাই শেপ। তাহলে এটা খেয়াল করো, জিনিসটা যদি একটু হিসাব করতে শিখাই তোমাদেরকে। ক্রোমিয়াম আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই অক্সিজেনের বেশি, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন গুলো কার দিকে যাবে? অক্সিজেনের কাছে। ডাবল বন্ড মানে 2টা ইলেকট্রন যাবে, তাহলে 2টা ইলেকট্রন ওর কাছে গেলে ও হবে -2, ও হবে +2। এ হবে -1, এ হবে +1, এ হবে -1, এ হবে +1, মানে একটা করে ইলেকট্রন দিছে। একটা বন্ড যেহেতু একটা ইলেকট্রন দিছে -1, এখানে একটা +1, একটা বন্ড দিছে, এটা +1, তাহলে এটা -1। তাহলে ক্রোমিয়ামের মোট আধান কত হলো? 2, 3, 4, 5, 6। তাহলে ক্রোমিয়াম হচ্ছে +6 আকারে আছে, +6। কিন্তু এটা দেখলে অনেকটা কেমন মনে হয় বলো তো? ক্রোমিয়াম হচ্ছে 5 দুগুণে এই যে -2, অক্সিজেনের যার মান -2 ইন্টু 5 কত হইলো? আর এটা ধরো এক্স, তাহলে এক্স প্লাস -10 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 10 আসা উচিত ছিল। কিন্তু স্ট্রাকচার যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা বুঝবো না, আমরা কিন্তু 10 দিয়ে আসবো, যেটা ভুল। এরকম কয়েকটা ব্যতিক্রম কিন্তু আছে। কি কি ব্যতিক্রম আছে একটু এক নজরে দেখাই ফেলি। এরকম ব্যতিক্রম আছে, ধরো H2SO4 যদি একটু চিন্তা করি ভাইয়া, H2SO4, হ্যাঁ এগুলো কিন্তু দেখাইছি, তারপর আরেকবার বলি। H2SO4টা কি? এখানে দেখো হাইড্রোজেনের জারণ মান +2, যেহেতু 2টা আছে। অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 4, কত হলো? -8। তাহলে এটা ধরো এক্স, তাহলে +2 + x -8 ইকুয়াল টু 0। তাহলে x -6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু ভাই কত? +6। এটা ঠিক আছে, এটা চিত্রটা হচ্ছে অনেকটা এরকম, S O O O H ও এইচ। এই যে এটাও কিন্তু এভাবে হিসাব করা যায়। দেখো সালফার অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি অক্সিজেনের বেশি, তাহলে সালফার কি করবে? অক্সিজেনকে ইলেকট্রন, এখানে 2টা বন্ধন যেহেতু 2টা দিয়ে রাখবে, তাহলে এটা -2, এটা -2, এই পাশে +2, এই পাশে +2। এখানে একটা বন্ধন যেহেতু একটা ইলেকট্রন দিয়ে রাখবে,
এটা +1, এখানে একটা ইলেকট্রন দিয়ে রাখবে, এটা +1। তাহলে সালফারের টোটাল অক্সিজেন কয়টা হলো? 2 4 2 4 3 2 4 5 6। তাহলে এখানে সালফারের জারণ মান কিন্তু 6। তার মানে উত্তর কিন্তু আমার ঠিক আছে। কিন্তু যদি তোমাকে এরকম বলতো H2SO5 এরটা বের করো, তখন কি করতা? তখন দেখো হাইড্রোজেন তো কত +2, অক্সিজেন কত -2 × 5, আর এটা ধরো x। তাহলে কত? x + 2 - 10 = 0। তাহলে x = কত আসতো? 8। বাট যদি চিত্রটা যদি আঁকি, তাহলে আরো ক্ল্যারিফাই পাবো আমরা। দেখো জিনিসটা কিরকম, দুইটা ইলেকট্রন দিছে, তাহলে এটা হলো -2, এটা +2, এখানে দুইটা দিছে, এটা -2, এটা +2, এখানে একটা করে দিছে +1 +1। তাহলে টোটাল কয়টা হলো? 2 4 6। তাহলে সালফারের জারণ মান কিন্তু আসলে 6 ভাইয়া। ঠিক আছে, সালফারের জারণ মান কিন্তু 6। আচ্ছা, আরো কয়েকটা ব্যাপার আছে। আর কয়েকটা ব্যাপার বলতে, এই যে ধরো সোডিয়াম থায়োসালফাইড, সোডিয়াম থায়োসালফেট এরকম যদি আছে, ধরো Na2S2O3 থায়োসালফাইড, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কি হইতেছে? ধরো এটার ক্ষেত্রে দেখো সোডিয়ামের জারণ মান কত? +2, এক এক করে আর কি, দুইটার জন্য +2। অক্সিজেনের কত? -2 করে -6। তাহলে এটার কত হবে? +2x। যেহেতু দুইটা আছে, তাহলে 2x - 4 = 0, x = 2। এখানে সালফারের একটা সালফারের জারণ অবস্থা 2 দেওয়া আছে। আসলে কি তাই? চলো দেখি আসলে কি তাই কিনা। এখানে যে বিষয়টা হয়েছে, এখানে দুইটা ইলেকট্রন ওকে দিছে, তাহলে ও হয়ে গেছে কিন্তু -2। আর ও যেহেতু দুইটা ইলেকট্রন ওকে দিছে, ও হয়ে গেছে এখন +2। এখানে আবার অক্সিজেনের কাছে একটা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে এ হয়ে গেছে +1। এই পাশে আবার অক্সিজেনকে দিছে, এ হয়েছে +1। এখানে আবার সে অক্সিজেনকে দিছে দুইটা, তাহলে এখানে +2 আর এটা -2। তাহলে টোটাল সালফারের এখানে জারণ মান কত? 2 4 6। তাহলে দেখো দুইটা সালফারের দুইটা জারণ মান কত? এটা -2 +6। তাহলে এভারেজ কত হইলো সালফারের জারণ মান? -2 + 6 / 2, দুইটা যেহেতু, তাহলে কত হইলো? 2। তার মানে তোমরা যেটা বের করতেছো এটা আসলে গড় জারণ মান, গড় জারণ মান। আচ্ছা, আরেকটা যদি দেখাই, সোডিয়াম থায়োসালফাইড এটা যদি দেখাই, Na2S4O6। দেখো একটা সোডিয়ামের জারণ মান +1, দুইটা আছে তাহলে +2। অক্সিজেনের একটার হচ্ছে -2, তাহলে দুইটা আছে তাহলে -12। আর এখানে চারটা আছে তাহলে 4x। তাহলে 4x = 10, x = +2.5, আড়াই আসে। কিন্তু কথা হইলো আড়াই যেটা মানে বুঝছো তো, 4x, এই যে +2 -12 মানে কত? -10 = 0। ওই পাশে গেলে +10। তাহলে x = কত আসে? 10/4 মানে কত? আড়াই। কিন্তু আড়াই জিনিসটা, আড়াই বলতে আবার জারণ মান আছে? হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা একটা গড় জারণ মান। কিভাবে দেখো, আচ্ছা, Na2S4O6, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা সালফারের জন্য একটু হিসাব করো। সালফার এখানে দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এটা -2, এটা +2। এখানে একটা ইলেকট্রন দিচ্ছে, এখানে +1, এখানে -1। এখানে দুইটা ইলেকট্রন দিচ্ছে, এখানে -2, এখানে +2। এখানে সালফার আর সালফার দুইটা তো একই পরমাণু, ওদের ইলেকট্রন জোড়াটা কোথায় থাকবে? একদম মাঝামাঝি। কেউ কাউকে ইলেকট্রন দিবে? দিবে না। তাহলে ওর ইলেকট্রন দিবে না, এও ইলেকট্রন দিবে না। দুইটা সেম পরমাণু, ইলেকট্রন মাঝামাঝি থাকবে, কেউ কাউকে ইলেকট্রন দিবে না। সেম পরমাণু, মাঝামাঝি ইলেকট্রন থাকবে, কেউ কাউকে ইলেকট্রন দিবে না। ও আবার ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, তাই অক্সিজেনকে দুইটা দিয়ে দিবে, -2 হয়ে যাবে। দুইটা ইলেকট্রন নেওয়ার পরে ও ছাড়া পড়া হবে +2। ও সেম -2, এটা +2। ও এখানে একটা দিবে, এই জন্য এটা -1, এটা +1। তাহলে দেখো এটার জারণ মান কত? 2 4 আর 1 5। এটার জারণ মান কত? 2 4 আর 1 5। তাহলে এখানেও এভারেজ কত সালফারের ভাইয়া? চারটা আছে, একটার 5, বাকি দুইটা 0, এগুলা জারণ মান 0, আর এটা জারণ মান 5। চারটা আছে, তাহলে 10/4 মানে কত ভাইয়া? মাত্রই তো বললাম 2.5। তোমরা আসলে যেটা বের করো সেটা হচ্ছে এভারেজ। তাহলে যে কয়েকটা একটু ব্যতিক্রমী ছিল বা ঝামেলা ছিল সেগুলো কিন্তু ভাই এখানে করাই দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো থায়োসালফেট, থায়োসালফাইড প্লাস আয়োডিন, এই বিক্রিয়াটিতে সমতাকৃত সমীকরণে থায়োসালফাইডের মোল সংখ্যা কত? খুব সিম্পল, দেখো H2O3 2-, এটা থেকে তৈরি হয় S4O6 2-। দেখা গেছে এখানে সালফার চারটা, এখানে দুইটা, তাহলে এখানে 2 দিয়ে গুণ দাও। এখানে টোটাল আয়ন কত? -2, আর এখানে 2 দুগুণে -4, তাহলে এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ হবে। তাহলে কত দিয়ে গুণ দেওয়া লাগছে ভাই? এখানে 2 দিয়ে গুণ দেওয়া লাগছে। তার মানে এই জন্য এখানে সমতাকৃতের সমীকরণে এটার মোল সংখ্যা হবে 2। S2O3 2- এর মোল সংখ্যা হবে 2 সমতাকৃত করার জন্য। সিম্পল হিসাব। আচ্ছা, HClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত? দেখো অক্সিজেনের তো -2, তাহলে চারটার জন্য -8, হাইড্রোজেনের +1।
এটা ধরো এক্স, তাহলে এক্স প্লাস 1 মাইনাস 8 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস 7। সিম্পল। এগুলো ব্যতিক্রম ভাববা না, ম্যাক্সিমামই যেভাবে নর্মালি করো সেভাবেই করবা, জাস্ট যে কয়টা সমস্যা ওগুলো ভাইয়া করাই দিছি। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিচের সমীকরণ অনুযায়ী অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এটা ওই যে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 2, 2 গেছে ওর সাথে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5, 5 গেছে ওর সাথে। আচ্ছা, বিক্রিয়া করে। ওকে, তাহলে কি বলছে এখানে 20 ml 0.5 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকুর সাথে বিক্রিয়া করবে? আচ্ছা ফাইন, একটু চিন্তা করো তো ভাইয়া, তুল্য সংখ্যা দিয়ে একটু হিসাব করো। হ্যাঁ আসো, Ne অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুয়াল টু Ne অফ অক্সালিক অ্যাসিড H2C2O4। দেখো এখানে কি কি দেওয়া আছে, VRS দেওয়া আছে তাই না? দেখো ভি হচ্ছে, যেহেতু সবগুলাই ml দুই পাশে আছে তো একই আয়তন লেখা যায়, তাহলে 20 ইন্টু 0.1 ইন্টু তুল্য সংখ্যা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5 ইকুয়াল টু অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কিন্তু 2 ইন্টু ভি ইন্টু এস। আমি এভাবেই রাখলাম আপাতত। হিসাব করো, 5 20 100, 100 আর 0.1 গুণ করলে কত হয়? 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে, বা এই যে এটা কাটাকাটি করলে 10, 10 ইন্টু 0.1 মানে 1, 5 একে 5, তাহলে ভি ইন্টু এস গুণ করলে 5 পাবা। ভিএস টা কার? অক্সালিক অ্যাসিডের। তাহলে দেখো অক্সালিক অ্যাসিডের ভিআরএস গুণ করে 5 পাও কিনা। দেখো 20 ইন্টু 5, 5 দুগুণে 10, 1 পাও, তাহলে এটা হবে না। 50 ইন্টু 0.1, 5 পাও, তাহলে এটা কিন্তু অ্যান্সার। বাকিগুলো দেখি, 50 ইন্টু 0.5, 25 হয়, এটা হবে না। 20 ইন্টু 0.1, 2 হয়, এটাও হবে না। 20 ইন্টু 0.2, 4 হয়, এটাও হবে না। তাহলে 5 অ্যান্সার, এটাই কিন্তু ঠিক আছে। 5 অ্যান্সার, এটাই কিন্তু ঠিক আছে। এই যে প্রমাণ সহ জিনিসটা দেখালাম। হ্যাঁ, নিচের কোনটি রিডক্স বিক্রিয়া নয়? রিডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ হবে। আচ্ছা দেখো, এখানে অক্সিজেনের জারণ মান আর এই পাশে দেখো জারণ মান কিন্তু ডিফারেন্স আছে। এখানে দেখো অক্সিজেনের জারণ মান কিন্তু, সরি অক্সিজেন না, বলছি নাইট্রোজেনের জারণ মান, নাইট্রোজেনের জারণ মান আর এখানে নাইট্রোজেনের জারণ মান চেঞ্জ আছে। এখানে ধরো +4 অবস্থায় আছে, আর NO3 মাইনাসে সে কত অবস্থায় থাকে? দেখো NO3 মাইনাস, তাহলে অক্সিজেনের জারণ মান কত? -2, তাহলে -2 ইন্টু 3, এটা ধরো x, আর ওভারঅল কত? -1, তাহলে x - 6 ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু -1 + 6, তাহলে x ইকুয়াল টু 5। এখানে আছে 5 অবস্থায়, এখানে আছে 4 অবস্থায়, হইলো না কিন্তু, তার মানে জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, তার মানে এটা জারণ বিজন বিক্রিয়া, এটা বাদ। আচ্ছা এখানে দেখো কপার আছে +2, এখানে কিন্তু কপার 0 সলিড, তাহলে এখানেও জারণ মান চেঞ্জ হয়েছে, এটাও জারণ বিজন বিক্রিয়া। এই দুইটা জারণ মান 0, কিন্তু এখানে কিন্তু +1 -1, মানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, এটাও কিন্তু জারণ বিজন বিক্রিয়া। বাট এখানে দেখো এটা +1 -1, +1 -1, +1 -1, +1 -1, কোনো জারণ মানে চেঞ্জ হয় না, তার মানে এটা কিন্তু জারণ বিজন বিক্রিয়া নয়। আনসার এ, 9 শব্দটা পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা নিম্নের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? আচ্ছা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি স্ট্যান্ডার্ড কি বলছিলাম, যেখানে সি অক্ষরটা থাকবে, একটাই ব্যতিক্রম, সেটা হলো HCl, মানে যেগুলা অত বেশি রিঅ্যাক্টিভ না আর কি। তাহলে দেখো সি অক্ষরটা এটা থাকবে, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, তাহলে এখানে কোনো সি অক্ষর নাই, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তাহলে নিচের কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? ডি, হয়ে গেল। নিচে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় কোনটি? নয় বলছে, তার মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড কে, যেখানে একটা সি শব্দ আছে, এখানে সি নাই, এখানে সি নাই, এখানে সি নাই, এখানে একটা সি আছে, সি ওয়ার্ডটা আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এ, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড নয়। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন অ্যালুমিনিয়াম সালফেট? আচ্ছা খেয়াল করো, অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে Al2SO4 3, এত প্রেশার নেওয়ার কিছু নেই এখানে, জাস্ট একটু নর্মালি চিন্তা করো যে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কত হয়? 3, তাই না? জারণ মান হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 2, প্লাস সালফারের ধরো এক্স, তাহলে অক্সিজেনের কত? -2 ইন্টু 4, আর টোটালটা কয়টা আছে? 3টা, ইকুয়াল টু 0, এটা যোগ এটা ইকুয়াল টু 0, তাহলে কি আসছে দেখো, 3 দুগুণে 6 প্লাস ব্র্যাকেটে আসে এক্স মাইনাস 4 দুগুণে 8 ইন্টু 3 ইকুয়াল টু 0, তাহলে 6 প্লাস 3x মাইনাস 3 8 24 ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু 24 থেকে 6 বাদ দিলে কত হয়? 18, তাহলে x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু কত আসে ভাইয়া? 6, তাহলে এখানে সালফারের জারণ মান কত হবে? 6, ঠিক আছে, সালফারের জারণ মান হবে 6। আচ্ছা, একটি লঘু H2SO4 মিশ্রিত 15 সেন্টিমিটার কিউব আয়তনের 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা 25 সেন্টিমিটার কিউব আয়তনের H2O2 কে জারিত করে। এই দ্রবণের H2O2 এর মোলার মাত্রা কত হবে? মানে মোলারিটি জানতে চাইছে, সহজ। দেখো Ne অফ কি জানতে চাইছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুয়াল টু Ne অফ H2O2। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি দেওয়া? 0.3 মোলার ঘনমাত্রা দেওয়া, আয়তন এটার আর এটা দুইটাই সেন্টিমিটার কিউবে দেওয়া, তো সমস্যা নাই।
15 আয়তন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5, ইকুয়াল টু এটার আয়তন কত দাও ভাইয়া 25, ঘনমাত্রা জানি না, তুল্য সংখ্যা 2। আচ্ছা কাটাকাটি করে চলো, হ্যাঁ, 5 5 25, 5 3 5 15। আচ্ছা তাহলে এস কত আসতেছে দেখো তো, 3 3 9, তাহলে 0.9/2 ইকুয়াল টু 0.45 মোলার। ঠিক আছে, 0.45 মোলার। ওকে, তাহলে অ্যান্সার হবে 0.45 মোলার এ। শেষ, সিম্পল অ্যান্সার। নিচের কোন বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? নয় বলছে, হ্যাঁ, নয়। আচ্ছা, সবসময় মনে রাখবা যখনই এরকম কোনো সিঙ্গেল কাউকে দেখবো, এটা তো জিরো, আর এখানে তো সে +3 -3 কিছু একটা অবস্থায় আছে, সো এটা জারণ বিজারণ বিক্রিয়া হবেই হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর ধরো এখানে এটা জিরো আছে, এখানে চেঞ্জ আছে, তার মানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া আছে। মানে সিঙ্গেল যদি কোনো মৌল দেখো, তার মানে বুঝবো এটা জারণ বিজারণ বিক্রিয়া আছে। এই যে সিঙ্গেল মৌল আছে, জারণ বিজারণ বিক্রিয়া আছে, সিঙ্গেল মৌল আছে, জারণ বিজারণ বিক্রিয়া আছে, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, কারণ এখানে কোনো সিঙ্গেল মৌল নাই। দেখো ক্যালসিয়ামের জারণ মান 2, এটা -2, এই দেখো এটা 2। এই যে সালফার এখানে 4, দেখো 4 কিভাবে হয়, এটা যদি +2 হয়, হ্যাঁ ধরো, তাহলে অক্সিজেনের কত -2 6, তাহলে -6, তাহলে এটা অবশ্যই কত হবে +4। মিলছে, কিন্তু এখানে কোনো জারণ মানের পরিবর্তন হয়নি, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। আচ্ছা, নিম্নের বিক্রিয়া হতে পটাশিয়াম ডাইক্রোমেট ও আয়রন 2 লবণের মোলার অনুপাত বের করো। আচ্ছা, মোলার অনুপাত বের করতে বলছে, মানে এটার এটার মোল অনুপাত। দেখো এটার মোল আর এটার মোল অনুপাত কিভাবে বের করব, দেখো ওর কয় মোল লাগছে 1 মোল, আর আয়রন সালফেটের কয় মোল লাগছে 6 মোল, তাহলে 1:6 হবে মোলার অনুপাত। এটা অনুপাত, এটা এটার 1 মোল আর এটা 6 মোল, তাহলে মোলার অনুপাত কত 1:6, সিম্পল কথা। আচ্ছা, তাই এটা গেল। তারপর চলো একটু সামনের দিকে আগাই। নিচের সমীকরণগুলোর মধ্যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? এই যে বলছিলাম এটাই অ্যান্সার, শেষ। ওই যে কোনো একটা মৌল যদি দেখো, তখনই বুঝবে এখানে জারণ বিজারণ বিক্রিয়ার কাহিনী আসছে। এখানে কোনো মৌল টৌল নাই, এখানেও মৌল টৌল নাই, সো মৌল দেখলেই বুঝবা জারণ বিজারণ বিক্রিয়া আছে, কারণ মৌলটা গিয়ে যৌগে পরিণত হলে জারণ মান চেঞ্জ হবেই হবে, কারণ মৌল অবস্থায় তাদের জারণ সংখ্যা 0। আচ্ছা, অর্ধ বিক্রিয়া নিম্নের বিক্রিয়াটি পূর্ণ করো, অর্ধ বিক্রিয়া সহ। আচ্ছা চলো করি। S2O3 2- এটা থেকে কি হয় S4O6 2-। সালফার 2টা আছে, এখানে 2টা সালফার, তাহলে 2 দিয়ে গুণ দিলাম 4টা। এখানে টোটাল আয়ন হচ্ছে -2, এখানে কত 2 দুগুণে -4, 4টা ইলেকট্রন থেকে 2টা ইলেকট্রনে কনভার্ট করতে হবে, তাহলে এখানে 2টা ইলেকট্রন বিয়োগ করতে হবে। তার মানে এটা কি বিক্রিয়া ভাইয়া, জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এবার আয়োডিন নিয়ে কাজ করি। আয়োডিন থেকে এটা হয় আয়োডাইড, আয়োডিন থেকে হয় আয়োডাইড। আয়োডিন 2টা আছে, 2টা আয়োডাইড দিলাম। এখানে ইলেকট্রন কয়টা, 2টা, এখানে একটাও ইলেকট্রন নাই, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করছে মানে কি, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে 2টাকে যোগ করে দাও, কি আসবে 2S2O3 2-, এটা এটা কাটা, প্লাস I2, এই পাশে গেলে S4O6 2- প্লাস 2I-। তাহলে এইটা বসাই দিলেই অ্যান্সারটা কিন্তু শেষ। ওকে, এই বছর আসছে বুটেক্সে, হ্যাঁ, সহজ জিনিস। নিম্নের বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো। পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4, পটাশিয়াম আয়োডাইড। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, H2SO4। ফার্স্ট এটা করি চলো। 1 নম্বরে পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4, পটাশিয়াম আয়োডাইড, কিছুই না। তোমরা তো জানো এই পটাশিয়ামটা হচ্ছে দর্শক আয়ন, বাকিটা নিয়ে আমাদের কাজ। Cr2O7 2-। এটা থেকে কি হইতেছে, ফার্স্টে 2Cr3+, অম্লীয় অবস্থায়, তাই না, অম্লীয় অবস্থায় যে কটা অক্সিজেন সে কটা পানি, আর এক্সট্রা কি আসতেছে হাইড্রোজেন 14টা। তাহলে এখানে টোটাল প্লাস কয়টা, 14টা প্লাস 2টা ইলেকট্রন, কাটাকাটি গিয়ে 12টা প্লাস, আর এখানে 3 দুগুণে 6টা প্লাস। 12টা থেকে 6টায় আসতে হলে 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে এটা কি বিক্রিয়া ভাইয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া গেল। ঠিক আছে, বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার পটাশিয়াম আয়োডাইড কি, এটা তো দর্শক আয়ন, তাহলে বাকিটা নিয়ে কাজ আমার, আয়োডাইড নিয়ে কাজ। এটা কি করবে, আয়োডিন তৈরি করবে। তাহলে 2 দিয়ে একটা গুণ দিলাম, এখানে 2টা ইলেকট্রন আছে, এখানে কোনো ইলেকট্রন নাই, তাহলে ও কি করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে যাতে 0 হয়ে যায়। তাহলে এখানে যেহেতু বিজারণ মানে এখানে ইলেকট্রন ছাড়ছে মানে জারণ হয়েছে, তাহলে এটাকে বলবো জারণ অর্ধ বিক্রিয়া। দেখো ও 6টা ইলেকট্রন গ্রহণ করছে, ও 2টা ইলেকট্রন ত্যাগ করছে, হইলো না, যে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে সেই কয়টাই গ্রহণ করতে হবে, সমান করতে হবে। তাহলে এই সমীকরণকে আমার কি করতে হবে ভাইয়া, 3 দিয়ে গুণ করতে হবে। চলো করি। 6I- 6 ইলেকট্রন ইকুয়াল টু 3I2। এইবার 2টা যোগ করে দাও, যোগ করে দাও, এটা এটা কাটা, তাহলে কি থাকলো Cr2O7 2- প্লাস 14H প্লাস প্লাস 6I-, এই পাশে গেলে কি আসবে
2Cr3 প্লাস প্লাস 7H2O প্লাস 3I2। ঠিক আছে, এবার বাকি জিনিসগুলো বসাই দিই। এখানে দর্শক আয়ন কে ছিল? পটাশিয়াম, বসাও K2Cr2O7 প্লাস এখানে দর্শক আয়ন কে ছিল? পটাশিয়াম, তাহলে 6 পটাশিয়াম আয়োডাইড প্লাস এখানে কি আসবে ভাইয়া? H2SO4 আসবে, ওই যে মিডিয়াম বাম পাশে ছিল, হাইড্রোজেন 2টা আর এখানে 14টা, তাহলে 7 দিয়ে গুণ করবো, 7H2SO4। শেষ। ডান পাশে শুরু করো, ডান পাশে ফার্স্টে এই পটাশিয়ামের একটা সালফেট হবে, দর্শক আয়নের একটা সালফেট, তাহলে K2SO4 নিলাম। কয়টা হবে এটা পরে হিসাব করতেছি। K2SO4 নিলাম। এরপর কি আসতেছে দেখো, তোমার ফার্স্টে যে ক্রোমিয়াম সালফেট হবে, Cr2SO4 3, ক্রোমিয়াম 2টা আছে, এখানেও 2টা আছে, গেল 3টা আয়োডিন আছে প্লাস 7টা পানি আছে। ওকে, এখন খেয়াল করো এখানে পটাশিয়াম কয়টা আছে? 2টা, কিন্তু তোমার কাছে পটাশিয়াম কয়টা আছে? 2টা আর 6টা 8টা, তাহলে এখানে অবশ্যই কত দিয়ে গুণ দিতে হবে? 4 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, এখন দেখো সালফেট মিলছে কিনা দুই পাশে, তাহলেই বুঝবো সব ঠিক আছে। এখানে সালফেট আছে 7টা, এখানে আছে 4টা আর 3টা 7টা, তার মানে 2+ সমতাকরণ ডান। ওকে, এরপর কোনটা করবো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেট আর H2SO4। আশা করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট আর H2SO4। আচ্ছা, সবসময় একটা কথা মনে রাখবা, ইলেকট্রন সংখ্যা যেন জোড় সংখ্যা হয়, বিজোড় হইলে ওই সমতা করতে গিয়ে ঝামেলা হয়, এটা জোড় সংখ্যা বানায় নিবা। এটা আমার দর্শকায়ন, সালফেট আমার দর্শকায়ন, তাহলে ফার্স্টে পারম্যাঙ্গানেট নিয়ে কাজ করি। MnO4 মাইনাস, এটা থেকে কি তৈরি হয় অম্লীয় মাধ্যমে? Mn2 প্লাস, যে কটা অক্সিজেন সে কটা পানি। এখন এক্সট্রা হাইড্রোজেন আসলো কয়টা? 8টা। তাহলে দেখো -1 + 8 মানে কত? +7, এখানে 7টা আছে পজিটিভ, এখানে 2টা পজিটিভ, 7টা থেকে 2টা আনতে হলে 5টা কমাইতে হবে, তার মানে 5টা ইলেকট্রন দিতে হবে। তার মানে এটা কি বিক্রিয়া? বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন বলছিলাম তো ইলেকট্রন কখনো এরকম অড সংখ্যা রাখতে হয় না, মানে বিজোড় রাখতে হয় না, হিসাবে ঝামেলা হয়। তাহলে এটাকে তুমি আগে 2 দিয়ে গুণ করে নাও, হ্যাঁ, নিজের সুবিধা মতো। তাহলে কি আসলো? 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন, 2Mn2 প্লাস প্লাস 8H2O। আচ্ছা, এরপর আয়রন নিয়ে কাজ করো। আয়রন 2+ আছে, এই যে এটা 2+, এটা 2-, দর্শকায়ন বাদ। 2+ থেকে কি হয়? আয়রন 3+, একটা ইলেকট্রন ত্যাগ করে সে, তার মানে এটা কি বিক্রিয়া? জারণ অর্ধ বিক্রিয়া। কিন্তু কথা হচ্ছে ও যে কয়টা গ্রহণ করবে ওর তো সে কয়টা ত্যাগ করা লাগবে, তাহলে কত দিয়ে গুণ দিব? 10 দিয়ে। 10 দিয়ে গুণ করলাম। এবার চলো সবকিছু যোগ করে দিই, এটা এটা কাটা, থাকবে কি? 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10Fe2 প্লাস, ডান পাশে গেলে 2Mn2 প্লাস প্লাস 8H2O প্লাস 10Fe3 প্লাস। আসো এবার দর্শকায়ন গুলো বসাই। ওর সাথে কে ছিল? পটাশিয়াম, তাহলে 2KMnO4 প্লাস, ওর সাথে কে ছিল? ফেরাস সালফেট, তাহলে 10FeSO4, আর এর সাথে ছিল H2SO4। H2SO4 কয়টা? 2টা অলরেডি আছে, 16টা চাইছে, তাহলে 8 দিয়ে গুণ করবো। আচ্ছা, ডানে শুরুতেই বলছিলাম দর্শক আয়নে যে ধাতুটা থাকবে তার একটা সালফেট হবে, তাহলে K2SO4 প্লাস সবগুলোর সালফেট ডানে আয়নগুলোর, হ্যাঁ, তাহলে 2 ম্যাঙ্গানেজ সালফেট প্লাস 8H2O প্লাস ফেরিক সালফেট Fe2SO4 3, তাহলে এখানে আয়রন আছে 2টা আর এখানে আছে 10টা, তাহলে 5 দিয়ে গুণ দিতে হবে। কি বলছিলাম? সবার শেষে সালফেট মিলাবো। বামে সালফেট কয়টা দেখো? 10টা আর 8টা 18টা। ডানে কয়টা দেখো? একটা 2টা, তাহলে কয়টা? 3টা। 3টা আর 3 5 15, 15 3 18টা সালফেট মিলছে, ডান, সমতাকরণ। আচ্ছা, ওকে, এই জিনিসটা একটু হিসাবে সুবিধা করে নিব আমরা নিজেরা। এটাকে আপাতত 10 ধরে নিই, এটাকে 20 ধরে নিই, বাস, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। কিডনি পাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট রক্ত থেকে আহরণ করে এসিডে দ্রবীভূত করে 10 × 10⁻⁴ মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করা হলো। 10 ml নমুনা রক্তের জন্য 20 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার হয়। প্রতি মিলিলিটার রক্তে কি পরিমাণ ক্যালসিয়াম আছে নির্ণয় করো এবং বিক্রিয়া সমূহ দেখাও। আচ্ছা, বুঝছো তো? ওই যে ক্যালসিয়াম অক্সালেট যেটা C2O4, এটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়াটা দেখাইতে হবে। এটা তো নর্মাল বিক্রিয়া, আমরা সবাই কম বেশি পারি, তারপরে ভাইয়া জিনিসটা দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তার আগে একটু এটা বলি, তাহলে কি কি বলছে আমাদের কাছে? যে ঘনমাত্রা দেওয়া আছে কার? তাহলে এনি অফ, ধরো এই পাশে করি, এনি অফ ক্যালসিয়াম আয়নের পরিমাণ জানতে চাইছে, তাহলে ক্যালসিয়াম ইকুয়াল টু এনি অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এইসব কথাবার্তা করতে গিয়ে লিখলাম, দেখাই তোমাদেরকে, দেখো
আমার কাছে কি আছে, ক্যালসিয়াম অক্সালেট Ca C2O4 প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস অম্লীয় মাধ্যমে H2SO4। জিনিসটা কি হয় মনে আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে কি কি তৈরি হয় তোমার? ম্যাঙ্গানাস সালফেট প্লাস H2SO4, সরি, ম্যাঙ্গানাস সালফেট পটাশিয়াম থাকলে হবে K2SO4। আচ্ছা, এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম থাকলে হবে ক্যালসিয়াম সালফেট প্লাস এই যে C2O4 থেকে কি হয়, কার্বন ডাইঅক্সাইড হয়, কার্বন ডাইঅক্সাইড হয়। আচ্ছা, এখন হিসাবটা কিভাবে করব? আর H2O থাকলে ও তো একটা ইয়ে হবে, নিরোধক, নিরোধক হলে কি হবে, পানি হবে। আচ্ছা ফাইন, এবার সমতাকরণ করি আসো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? 5। অক্সালেটের তুল্য সংখ্যা 2। কি বলছিলাম, দুইটা তো ভিন্ন, তাহলে এটাকে 2 দিয়ে গুণ দিব, এটাকে 5 দিয়ে গুণ দিব, তাহলে তো ইলেকট্রন সংখ্যা মিলবে। এখন দেখো ওর মোল সংখ্যা কত হবে, চিন্তা করো। ওরে কত দিয়ে গুণ দিছো তুমি? 5 দিয়ে গুণ দিছো। ওরে কত দিয়ে গুণ দিছো তুমি? 2 দিয়ে গুণ দিছো। খেয়াল করো, তাহলে ওরে তোমার গুণ দিতে হবে 5 দিয়ে, ওরে তোমার গুণ দিতে হবে 2 দিয়ে। দিলাম, তাহলে হিসাবটা মিললো। আচ্ছা, এইবার আসি H2SO4 এ। কাজটা শুরু করছিলাম কাকে দিয়ে? এই C2O4 থেকে তৈরি হবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। C2O4 থেকে, আচ্ছা এটা আমি পুরোটা একবার আলাদা পৃষ্ঠায় করাই দিই, হ্যাঁ এটা বেটার হবে। আচ্ছা, তার আগে জাস্ট এতটুকু বুঝো, CaC2O4 এটা N আর N অফ ক্যালসিয়াম কিন্তু একই কথা, একটা আছে একটাই আছে, মোল সংখ্যা সমান হবে। সো এই জন্য ডিরেক্টলি এইভাবে লিখলাম। তাহলে এন মানে কি, W/M, ক্যালসিয়ামের এম কত, 40 ইন্টু ক্যালসিয়ামের তুল্য সংখ্যা 2 ইকুয়াল টু ওর কতটুকু দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে 10 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু আয়তন দেওয়া আছে 20 ml, লিটারে নিতে হবে, ইন্টু তুল্য সংখ্যা ভাবে 5। তাহলে ডাব্লিউ অফ ক্যালসিয়াম বের করি চলো। এটা অবশ্যই কতটুকু আসবে, 10 মিলিলিটার রক্তে কিন্তু পরীক্ষা করা হয়েছে এটা, হ্যাঁ 10 মিলিলিটার। এটার অ্যান্সারটা যেটা আসবে সেটা 10 মিলিলিটারের জন্য আসবে। আসো কাটাকাটি করি, তাহলে ডাব্লিউ আসবে কত, 40 ইন্টু 10 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 20 ইন্টু 5 ডিভাইড বাই 2 ইন্টু 1000, মানে 1000 নিচে 2টা নিচে 40টা উপরে, বাস। তাহলে দেখো কি কি আসতেছে আমার কাছে, এই জিরো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কাটা, কাটলাম। তারপর এই টু কাটা, কাটলাম। তাহলে 5 ইন্টু 4, 4 5 20, তাহলে 20 ইন্টু 10⁻⁻⁴ গ্রাম, এত গ্রাম আসে, তাই তো? এটা বলছে 10 মিলিলিটার, কিন্তু প্রশ্নে চাইছে প্রতি মিলিলিটার রক্ত কত। তাহলে 10 মিলিলিটার এত, 1 মিলিলিটারে কি হবে, আরো কম হবে। তাহলে ডাব্লিউ অফ ক্যালসিয়াম প্রতি মিলিলিটারে 20 ইন্টু 10⁻⁻⁴ ডিভাইড বাই 10 গ্রাম। তাহলে কাটাকাটি, তাহলে 2 ইন্টু 10⁻⁻⁴ গ্রাম, এত হবে অ্যান্সার। এটা হিসাবে সুবিধার জন্য আমরা করে নিলাম। আচ্ছা, এরপরে পৃষ্ঠা এটার উত্তরটা দেখাই। তোমার কাছে আছে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, তোমার কাছে আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর তোমার কাছে আছে হচ্ছে H2SO4। তাহলে দেখো কি কি হবে। এই যে ফার্স্টে এটা নিয়ে, এটা তো দর্শক আয়ন, আর এটা নিয়ে কাজ করবো, এটা দর্শক আয়ন। তাহলে দেখো কি আছে, C2O4 2 এটা থেকে কি হবে, 2CO2, দুইটা কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন কিন্তু আর কোনো বাকি নেই, এখানে কোনো আয়ন নাই, এখানে আয়ন হচ্ছে -2, তাহলে দুইটা ইলেকট্রন বিয়োগ হবে। তাহলে এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এরপর দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে পারম্যাঙ্গানেট আয়ন থেকে কি হবে, ম্যাঙ্গানাস 2+, যে কটা অক্সিজেন সেই কটা পানি, সেই কটা পানি, এক্সট্রা হাইড্রোজেন লাগলো কয়টা ভাইয়া, 8টা। তাহলে দেখো ভাইয়া কি হয়েছে, এই পুরা যোগের জারণ মান -1 আর এটা হলো +8, তাহলে 8 থেকে একবার দিলে 7, 7 থেকে 2 যেতে হলে 5টা ইলেকট্রন নিতে হবে। এখন এটা ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে, তাহলে এটা আমরা কি বলবো, বিজারণ অর্ধ বিক্রিয়া। সমস্যা হলো ইলেকট্রন সংখ্যা তো সমান না, তাহলে কি করতে হবে, প্রথমটাকে 5 দিয়ে গুণ দিতে হবে, দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ দিতে হবে। আসো গুণ দিই, এটা লিখি আগে। 5C2O4 2 -10 ইলেকট্রন ইকুয়াল টু 10 CO2, ঠিক আছে। আচ্ছা, এবার এটার কত দিয়ে, 2 দিয়ে, তাহলে 2MnO4 প্লাস 16H প্লাস 10 ইলেকট্রন, এই পাশে আসবে Mn2 প্লাস 2Mn2 প্লাস 8H2, 2 দিয়ে গুণ করলো। এবার কাটাকাটি করে আসো, এটা এটা কাটা, আসলে কি 5C2O4 2 প্লাস 2MnO4 প্লাস 16H প্লাস, এই পাশে গেলে 10CO2 প্লাস
Mn2 প্লাস প্লাস 8H2O। আসো মিলাই, এটার সাথে কি ছিল ক্যালসিয়াম 5Ca(C2O4) প্লাস এটার সাথে ছিল পটাশিয়াম 2KMnO4 প্লাস এটার সাথে H2SO4 থাকবে, যেহেতু এখন 16টা আছে তাহলে 8টা হবে। শুরুতেই তুমি আগে ক্যালসিয়াম পটাশিয়াম এদের সালফেট লিখবা, তাহলে ক্যালসিয়াম সালফেট প্লাস পটাশিয়াম সালফেট লিখে ফেলবা, প্লাস 10টা কার্বন ডাইঅক্সাইড, ম্যাঙ্গানাসের সালফেট হবে, দুইটা আছে যেহেতু দুইটা, প্লাস 8H2O। আচ্ছা এবার খেয়াল করো, পটাশিয়াম দুইটা আছে কাটাকাটি, ক্যালসিয়াম 5টা আছে কিন্তু এখানে ক্যালসিয়াম একটা আছে, তাহলে 5 দিয়ে গুণ দাও। আচ্ছা এবার সালফেট মিলাই চলো আমরা, এখানে সালফেট আছে 8টা, এখানে আছে দেখো 5টা, 6টা, 7টা, 8টা, দেখো মিলে গেছে। সিম্পল প্রসেস, একবার বুঝলে সব ইজি। ঠিক আছে, এটাই বুঝাইলাম জিনিসটা কি। লৌহ H2SO4 এক টুকরো লোহার তার দ্রবীভূত আছে, দ্রবণটিকে সম্পূর্ণরূপে জারিত করতে এত মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের 98.5 সেন্টিমিটার কিউব লাগে। লোহার তারটির ওজন কত? আচ্ছা সম্ভবত এরকম একটা ম্যাথ কিন্তু আমরা করে ফেলছি অলরেডি, সো এটা কিন্তু একটু আগেই করছি আমার যতটুকু মনে পড়ে। আসলে একটু ঘুরে আসি, লোহার তারের ওজন কত? লোহার তারের ওজন কত? আচ্ছা আমরা তো অনেক কিছু পড়েছি তাই না আজকে। এই যে দেখো লোহার তারের ওজন আমরা অলরেডি পড়ে ফেলছি এটা, হ্যাঁ সিকিউরিটি আসছিল 21-22-এ। আচ্ছা সো এটা যেহেতু আমরা পড়ছি, সো এটা অলরেডি ডান। আচ্ছা তারপর আসি, 20 ml আয়তনের কপার সালফেট দ্রবণকে টাইট্রেট করতে 0.1 মোলার 20 ml সোডিয়াম থায়োসালফাইডের দ্রবণের প্রয়োজন হয়। প্রদত্ত দ্রবণে কপারের পরিমাণ কত? আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম, দেখো 20 ml আমার দরকার নেই, কপারের কথা যেহেতু বলছে। আর তোমাদের যদি টাইট্রেশনের কথা মনে থাকে, আয়োডোমিতি মনে আছে যে কপার সালফেট, মোল নাম্বার অফ কপার সালফেট ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখানে শুধু এন কপার চাইছে ইকুয়াল টু মোল নাম্বার অফ সোডিয়াম থায়োসালফেট, কপারের পরিমাণ জানতে চাইছে, হ্যাঁ কপার 2+। তাহলে এটা কি লিখবো, ডাব্লিউ বাই কপারের ভর কত 63.5 ইকুয়াল টু সোডিয়াম থায়োসালফেটের কি কি ইনফরমেশন দেওয়া আছে 0.1 মোলার ইন্টু 20 ml, তাহলে 20/1000। ওকে চলো এই পাশে গুণ দিয়ে দিই। আর এটাকে কি লেখা যায়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যাবে, 0.1 কে লেখা যায় 1/10 ইন্টু 20/1000 ইন্টু 63.5। তাহলে দেখো এটা কাটা। ওকে এবার বাকিটা একটু হিসাব করি, 5 দুগুণে 63 দুগুণে কত হয়, 63 দুগুণে 126, 127, তাহলে এটা আসবে 127/1000, তাহলে আসবে 0.127 গ্রাম। ওই যে 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর বামে চলে আসবে, তাহলে 0.127 গ্রাম। আর 63.5 ইন্টু 2, তাহলে 5 দুগুণে 10-এর শূন্য হাত থেকে 1, 3 দুগুণে 6, 1 7, 6 দুগুণে 12, 127 কে 1000 দিয়ে ভাগ করলে এরকম অ্যান্সারটা চলে আসছে, সিম্পল। আচ্ছা এটা গেল, তাহলে অ্যান্সার কত 0.127, তাহলে দেখো বি 0.127 গ্রাম, দেখছো সিকিউরিটি আসছিল খুব রিসেন্টলি। তারপর আসি 25°C তাপমাত্রায় 15 ml 1 মোলার H2SO4 দ্রবণ এবং 15 ml 2 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে মিশ্রিত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো। দ্রবণটির পিএইচ কত? মানে কিন্তু আংশিক প্রশমনের কথা বলছে আর কি। হ্যাঁ এটা কিভাবে করে, ওই যে এসিডের হিসাবগুলো আগে লিখবা, যেহেতু 2টা ml এ সমস্যা নাই, তাহলে 15 ইন্টু 1 ইন্টু তুল্য সংখ্যা H2SO4 এর 2 মাইনাস 15 ইন্টু 2 ইন্টু পটাশিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1 ডিভাইড বাই মোট আয়তন কত 15 30 ইকুয়াল টু এস নিউ ই নিউ। আচ্ছা তাহলে 15 দুগুণে 30 মাইনাস 15 দুগুণে 30 ডিভাইড বাই 30, তো আলটিমেটলি এস নিউ ই নিউ হ্যাঁ ইকুয়াল টু কত আসে ভাইয়া, 0 আসে। এসি থেকে ক্ষার বিয়োগ করছো 0 আসছে, তার অর্থটা কি, এসি থেকে ক্ষার বিয়োগ করছো 0 আসছে, তার অর্থ হচ্ছে এটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া, মানে নিউট্রাল বিক্রিয়া। হ্যাঁ তার মানে জিনিসটা একটা প্রশমন বিক্রিয়ার পিএইচ কত হয় ভাইয়া, 7 হয়। চমৎকার একটা প্রশ্ন, কিন্তু পিএইচ হয় 7, দেখো চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ কুয়েট আসছিল। 50 ml n/10 H2SO4, 30 ml n/, এটা হচ্ছে ইয়াতে দেওয়া নর্মালিটিতে। আর তোমরা তো জানোই ফর্মুলা কি, NE ইকুয়াল টু আমরা কি লিখি, V ইন্টু S ইন্টু E। আবার নর্মালিটি মানে কি, S ইন্টু E, তার মানে S ইন্টু E এর জায়গায় ডাইরেক্ট আমরা V ইন্টু N লিখতে পারি। হ্যাঁ তখন আর তুল্য সংখ্যা লাগে না। নর্মালিটিতে দেওয়া আয়তন ঘনমাত্রা দেওয়া বলছে, তিনটাকে মিশ্রিত করে মোট আয়তন 1 লিটার করা হলো। দ্রবণটির নর্মালিটি কত হবে, আসো হিসাব করি। তাহলে ফর্মুলা কি হবে এবার হচ্ছে ওই যে NE
মিক্স ইকুয়াল টু এই তিনটার যোগফল, তাহলে ভি, আচ্ছা এটা একটু নিচে লিখি, হ্যাঁ এখানে লিখি এন ই মিক্স। হ্যাঁ এটার আবার কি লেখা যায়, ভি ইন্টু এন, ভি ইন্টু এন মিক্স। তাহলে সুতরাং শুধুমাত্র এন মিক্সটার কি হবে, নর্মালিটিতে জানতে চাইছে আর কি। হ্যাঁ কি হবে, নিচে আয়তন দিয়ে ভাগ করতে হবে, সব যেহেতু এম এল এ আছে ওইটাকে এম এল এ নিয়ে যাই, 1000 লিটার, 1 লিটার তো 1000 ml মোট আয়তন। আচ্ছা প্রশ্ন যদি মোট আয়তন বলা থাকে ওইটাই ব্যবহার করতে হবে, বলা না থাকলে বাকিগুলো যোগ করে ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, 50 ইন্টু নর্মালিটি থাকলে যেটা আছে সেটাই লিখলেই হবে, প্লাস দেখো n/10 মানে কিন্তু 1/10 নর্মাল এরকম আর কি। হ্যাঁ প্লাস 30 ইন্টু 1/3 প্লাস 10 ইন্টু 1/2, এগুলো সব দেওয়া আছে, তিনটেই কিন্তু অ্যাসিড। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, এটা কাটা 5, এটা কাটা 10, এটা কাটা 5, তাহলে আলটিমেটলি কত থাকতেছে ভাই, 5 প্লাস 10 15 আর প্লাস 5 20, 20 ডিভাইড বাই 1000, তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে এরকম, এটা কাটলে কত আসে 50, তাহলে 1/50, তাই তো 1/50, তাহলে আনসার কত আসবে 1/50 নর্মাল। তাহলে n/50 লেখা যায়, n/50 লেখা যায়, আনসার কিন্তু সি, n/50 লেখা যায়, আনসার কিন্তু সি। 50 ml সেমিমোলার H2SO4 এবং 100 ml ডিসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করা হলো, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। ওকে ফাইন, 50 ইন্টু সেমিমোলার মানে 0.5 ইন্টু H2SO4 মানে তুল্য সংখ্যা 2 মাইনাস খারাপটা নিব 100 ইন্টু ডেসিমোলার মানে 0.1 ইন্টু তুল্য সংখ্যা 1 ডিভাইড বাই, যেহেতু মোটা আয়তন দেওয়া নাই দুইটা যোগ করে নিব, 50 প্লাস 100 150, এটা হইলো এস নিউ ই নিউ। তাহলে আসো হিসাব করি, এই হাফ আর হাফ কাটা, তাহলে 50 মাইনাস 100 ইন্টু 0.1 মানলে কত হয়, হচ্ছে গুণ করলে হয় 10 ডিভাইড বাই 150, তাহলে কত হয় ভাইয়া দেখো তো, 40/150, কাটাকাটি করো, তাহলে 4/15 এটা আসে। পজিটিভ যেহেতু আসে তার মানে এটা অম্লীয়, পজিটিভ যেহেতু আসে তার মানে এটা অম্লীয়, আর অম্ল আমার কাছে কোনটা আছে, H2SO4, তাহলে তুল্য সংখ্যা কিন্তু 2, তাহলে সুতরাং এস নিউ, এটা ঘনমাত্রা কত আসবে 4/15 ইন্টু 2, তুল্য সংখ্যা নিচে ভাগ হবে, এটা কাটা, তাহলে এই পাশে একটা 2, তাহলে 2/15, 2/15 আবার কত, তাহলে একটা 10 গুণ দাও, তাহলে একটা 10 ভাগ হবে আর কি। হ্যাঁ হিসাবে সুবিধা করতেছি আর কি, তাহলে 3×5 = 15, 5×2 = 10, তাহলে 2×2 = 4/3, 4/3 ইন্টু 1/10, 4/3 মানে কত বলো তো ভাইয়া, হিসাব করো, 3, 3 × 1 = 3, 1 পয়েন্ট নিলে 0, 3 × 3 = 9, আবার 1 0, 1.33 আর কি। তাহলে দেখো কত আসে 1.33/10, তাহলে 0.133 মোলার, তাহলে 0.1333 মোলার, অ্যান্সার হচ্ছে ডি 0.1333 মোলার, একদম প্রুফ সহ দেখালাম। হ্যাঁ ওকে, 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 200 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হয়। আচ্ছা ফাইন, অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা তোমরা জানো 2। আচ্ছা তাহলে পূর্ণ প্রশমন করতে হলো, প্রয়োজন পড়লো, ওকে ফাইন, দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত, তাহলে দেখো এনি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু এনি অফ অক্সালিক অ্যাসিড H2C2O4, তাহলে কি কি আছে, 200 ml তো আর দরকার নাই, এটা শুধু লাগবে W, এটার এম হচ্ছে 40, তুল্য সংখ্যা 1 ইকুয়াল টু এটার আয়তন কত দাও 200 ml অক্সালিক অ্যাসিডের 200, তাহলে লিটারে নিতে হবে যেহেতু দুইটা ভিন্ন একক, ইন্টু ঘনমাত্রা কত দাও 0.1 মোলার ইন্টু তুল্য সংখ্যা 2। আচ্ছা তাহলে W ইকুয়াল টু কত আসবে, 40টা গুণ হবে, তাহলে 200 ইন্টু 40, 0.1 কে লেখা যায় 1/10 ইন্টু 2, আর নিচে একটা কত আছে 1000, তাহলে 1 2 3 1 2 3 কাটলাম, তারপর 2 দিয়ে যদি এটা কাটি, আচ্ছা এটা কাটার দরকার নেই, দেখো 2 2 4, 4 4 16, 16/10, 16/10 মানে কত 1.6 গ্রাম, শেষ। তাহলে অ্যান্সার কত আসে, সি 1.6 গ্রাম। আচ্ছা 100 ml 2 মোল পার লিটার মানে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের সাথে 50 ml 1 মোল পার লিটার মোলার H2SO4 জলীয় দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের পিএইচ কত। চলো এসিডটাকে আগে লিখি, 50 ইন্টু 1 ইন্টু তুল্য সংখ্যা 2 মাইনাস 100 ইন্টু 2 ইন্টু তুল্য সংখ্যা 1 বাই মোটা আয়তন যোগ করো, 100 প্লাস 50 150, আচ্ছা কত এস নিউ ই নিউ, আসলে হিসাব করি, 50 2 × 100 মাইনাস
50 দুগুণে কত 100 মাইনাস 100 দুগুণে 200 ডিভাইড বাই 150, এটা আসে এস নিউ ই নিউ। যেহেতু অ্যান্সারটা তোমার আসতেছে -100/150 নেগেটিভ, মাইনাস মানে কিন্তু এটা ক্ষারীয় বোঝায়, মাইনাস মানে এটা ক্ষারীয় বোঝায়, যেহেতু ক্ষারীয় বোঝায় এখানে ক্ষার কোনটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তুল্য সংখ্যা 1। আচ্ছা তাহলে কাটাকাটি করো, 5 দুগুণে 10, 3 5 15, 2/3, 2/3 মানে কত 3 2 পয়েন্ট নাও 20, 3 6 18, 2 পয়েন্টের জন্য 20, 3 6 18 and so on 0.66। আচ্ছা তাহলে অ্যান্সার আসবে এস নিউ ঘনমাত্রা ইকুয়াল টু কত আসবে, মাইনাস তার দেওয়া লাগবে না যেহেতু ক্ষারীয় বলে দিছো, 0.66 মোলার। আচ্ছা তাহলে এটা আসলো 0.66 মোলার। বলছে দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের পিএইচ কত হবে। আচ্ছা এটা একটা ক্ষারীয় দ্রবণ, অ্যান্সার আসছে 0.66 মোলার। তাহলে এটা তুল্য সংখ্যা যেহেতু এক, এক মানে কি, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আসছে, তার মানে এটা কিসের ঘনমাত্রা, তোমার OH এর ঘনমাত্রা, তাই তো 0.66 বা 0.7 যেটাই ধরো, হ্যাঁ, বা এটা 0.7ও বলা যাবে, 0.7 মোলার দিলাম। এইবার ঝামেলাটা কোথায় শুরু হবে, আসো ঝামেলাটা শুরু করি একটু। দেখো তাহলে পিওএইচ টা কত আসবে, পিওএইচ টা কত আসবে, মাইনাস লগ অফ ওএইচ। তাহলে OH এর মান কত দেখো, মাইনাস লগ অফ 0.7। আচ্ছা 0.7 এটার ভ্যালুটা কত একটু চিন্তা করো তো। দেখো দশমিকের পর কয়টা ঘর আছে, একটা ঘর আছে, তাহলে 1, দশমিকের পর একটা ঘর আছে 1 মাইনাস লগ 7। আচ্ছা লগ 7 এর ভ্যালু যদি না জানি তাহলে একটু বলি, তোমাদের লগ 10 এর ভ্যালু কিন্তু 1, তার আগেরটা লগ 9 এর ভ্যালু কিন্তু 0.95, লগ 8 এর ভ্যালু কিন্তু লগ মানে 0.9, তাহলে লগ 7 এর ভ্যালু কত 0.85, এরকম করে আর কি যায়। তাহলে 0.85, তাহলে 1 থেকে 0.85 মাইনাস করো, কত আসে 0.15 পিওএইচ। তাহলে সুতরাং পিএইচ কত 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস 0.15, তাহলে 13.85, তাহলে কত আসবে 13.85। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খুব সিম্পল 13.85, শেষ, ডান। এরপর 25 সিসি 2 নরমাল HCl এবং 50 সিসি 0.25 মোলার H2SO4 এর মিশ্রণকে এত নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কত আয়তন বিশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। সিম্পল একটা উত্তর। দেখো এই অ্যাসিড গুলো এক পাশে, ক্ষারটা আরেক পাশে, তাহলে কত আসছে দেখো 25 সিসি মানে সেন্টিমিটার কিউব ইন্টু 2 নরমাল, নরমাল একটা তুল্য সংখ্যা লাগে না, ইন্টু 50 সিসি ইন্টু 0.25 ইন্টু তুল্য সংখ্যা 2 ইকুয়াল টু আয়তন জানি না, তাহলে আয়তনটা ml এ আসবে বা সিসি তে আসবে, ইন্টু নর্মালিটিতে দেওয়া আছে, তার মানে কিন্তু ওর আর তুল্য সংখ্যা হিসাব করা লাগবে না। আসলে এটা যোগ করি, 25 দুগুণে 50 প্লাস, আচ্ছা 50 দুগুণে 100, 100 কে 0.25 দিয়ে গুণ করলে 25ই আসে, ইকুয়াল টু VmL ইন্টু 0.25। আচ্ছা তাহলে এটা কত আসে 50 দুগুণ 50 আর 25 যোগ করলে আসে 75। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো, এটাকে আবার কি লেখা যায়, দশমিকটা সরাইলে ইন্টু 10⁻²2, বা দশমিকটা সরাইলে নিচে একটা 100 চলে আসে। তো চলো একটু গুণ করি, তাহলে কাটাকাটি করে আসো, 25 3 25 75, এটা গুণ করলে আসে 300, তাহলে VmL আসে হচ্ছে 300 ml বা 300 সিসি, শেষ অ্যান্সার চলে আসে। আচ্ছা 5% কস্টিক সোডা দ্রবণের 40 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডের 50 ml কে পূর্ণ প্রশমিত করে অ্যাসিড দ্রবণের মোলারিটি কত। আচ্ছা 5% কস্টিক সোডা দ্রবণের 40 ml, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 50 ml কে প্রশমিত করে। আচ্ছা ফাইন, 5% মানেটা কি ভাইয়া, তাহলে মোলারিটি, মোলারিটিটা বের করে আগে, কস্টিক সোডা মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি কি দেওয়া আছে, ঘনমাত্রাটা চলো বের করি, ঘনমাত্রা হবে 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইড বাই m, 40, ঘনমাত্রা ইন্টু আয়তন দেওয়া আছে ধরো 40, তুল্য সংখ্যা 1 ইকুয়াল টু হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, আয়তন দেওয়া আছে 50, ঘনমাত্রা বের করতে হবে। দেখো কাটাকাটি করি, এটা এটা কাটা, ঠিক আছে, এটা এটা কাটা, আর এই শূন্য কাটা, এই 5 কাটা, তাহলে মোলারিটি কত আসে ভাইয়া 1 মোলার, মোলারিটি আসে 1 মোলার, শেষ অ্যান্সার ইজি। 2.5 গ্রাম ভরের বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে 100 সেন্টিমিটার কিউব আয়তনের একটি HCl দ্রবণে সম্পূর্ণ দ্রবীভূত করা হলো,
প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে 100 সেন্টিমিটার কিউব সেমিমোলার কস্টিক সোডা দ্রবণ প্রয়োজন হলো। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম একটা ধাতু, ধাতুরা ক্ষার হয়। কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, তাহলে দুইটা ক্ষার একটা অ্যাসিডের সমান, এইভাবে করতে হবে। তাহলে 2.5 গ্রাম ভর দেওয়া আছে, তাহলে ডাব্লিউ বাই এম, ক্যালসিয়াম কার্বনের এম কত 100 ইন্টু ক্যালসিয়াম কার্বনের তুল্য সংখ্যা 2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডে কি দেওয়া আছে সেমিমোলার, সেমিমোলার মানে 0.5 ইন্টু 100 ডিভাইড বাই 1000। ওই যে যেহেতু ভর দেওয়া আছে সবকিছুর একক সেম না, সো লিটারে নিতে হবে। আর কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1 ইকুয়াল টু HCl দ্রবণ এর তুল্য সংখ্যা 1, আয়তন হচ্ছে 100 ডিভাইড বাই 1000 ইন্টু ওর ঘনমাত্রা জানতে চাইছে S। ওকে ফাইন, চলো করি। এটা 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 কাটা। ওকে ফাইন, তারপর আড়াই তো, তাহলে একটা কাজ করি, এটা হলো 50, হ্যাঁ 50, তাহলে আড়াই তো, এটাকে আপাতত 25 ধরো, তাহলে এখানে নিচে আর একটা 10 আসবে, ঠিক আছে। তাহলে 25 দুগুণে 50, তাহলে 1/20, 1/20 আসলো এখানে, প্লাস এখানে কত আসলো, হাফটাকে কি লেখা যায়, নিচে একটা 10 আসলে এটা বাদ হয়ে যায়, তাই তো। তাহলে 5 দুগুণে 10, তাহলে এটাও আসে 1/20। এটা 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 কাটা, তাহলে এখানে আসে 1/10 ইন্টু এস। আচ্ছা, এটা যদি যোগ করো তাহলে আলটিমেটলি কি আসছে দেখো তো, 2/20 ইকুয়াল টু 1/10 ইন্টু এস। তাহলে দেখো এই শূন্য কাটা, 2 2 কাটা, তাহলে এস আসে 1 মোলার, এস আসে কি 1 মোলার, অ্যান্সার শেষ, ইজি। 300 মিলি 0.2 মোলার ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 100 মিলি 0.1 মোলার ঘনমাত্রা H2SO4 সহযোগে আংশিক প্রশমিত করা হলো। অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, আংশিক কথাটা বলেই দিছে, তাহলে আসো নির্ণয় করি। তাহলে এবার ক্ষারটাকে আগে রাখি, এসিডটাকে পরে রাখি, ইচ্ছা, বা এসিডটাকে আগে রাখি ক্ষারটাকে পরে রাখি, অ্যান্সার মাইনাসই আসবে। সো দেখো এসিডটাকে আগেই রাখি, যাও যেমন সবসময় করি, তাহলে 100 ইন্টু 0.1 ইন্টু তুল্য সংখ্যা কত 2 H2SO4 এর, মাইনাস 300 ইন্টু 0.2 ইন্টু তুল্য সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 ডিভাইড বাই 300 ইন্টু 100 400 ml, তাহলে অ্যান্সার হলো এস নিউ। আর ই এর মান তো 1, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড বলেই দিছে। তাহলে দেখো এখানে কত হয়, 0.1 কে 100 দিয়ে গুণ করলে হয় 10, 10 আর 2 হলে 20, মাইনাস 0.2 300 দিয়ে যদি গুণ করো 6, তাহলে 60 ডিভাইড বাই 400 ইকুয়াল টু এস নিউ। এখন অ্যান্সার তো কত আসে দেখো, -40 ডিভাইড বাই 400, 10, তাহলে -0.1। এখন কথা হচ্ছে মাইনাস মানে কিন্তু ক্ষারীয়, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড তো বলেই দিছে, সুতরাং এস নিউ ইকুয়াল টু 0.1 মোলার, শেষ। যেহেতু ক্ষারীয় বলেই দিছে, সোডিয়াম হাইড্রোক্সাইড বলেই দিছে, তাহলে অবশিষ্ট ঘনমাত্রা কত 0.1 মোলার, কারণ তুল্য সংখ্যা 1, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1। আচ্ছা, থায়োসালফেট আয়ন আয়োডিন দ্বারা জারিত হলে কি পাওয়া যায়? থায়োসালফেট এই যে পড়ছিলাম না, H2O3 2 এটা থেকে কি হয় S4O6 2, তাহলে থায়োসালফেট থেকে থায়োসালফাইড হচ্ছে S4O6 2, তাহলে S4O6 2, এটা হয়। 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেটের 35 ml প্রয়োজন হলে উক্ত দ্রবণে কপার আয়নের পরিমাণ নির্ণয় করো। সিম্পল, কপার আয়ন ইজ ইকুইভ্যালেন্ট টু সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা। তাহলে এখানে একটু খেয়াল করো, সোডিয়াম থায়োসালফেটের মোল মানে কত, 0.15 ইন্টু 35 ডিভাইড বাই 1000, আর কপার সালফেটে কি আছে ভাইয়া, W ডিভাইড বাই এম, এম কত কপারের 63.5, এটাই তো। আচ্ছা, তো চলো একটু হিসাবটা সুবিধা করি আমরা আস্তে আস্তে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত আসবে 0.15, আচ্ছা এটাকে 15 লেখো, নিচে একটা 100 দাও যেহেতু দশমিকের পর 2 ঘর, ইন্টু 63.5 লেখো, ইন্টু 35 ডিভাইড বাই 1000 করো। আচ্ছা, সাধারণত রিটেনে আসলে একটু সহজ হিসাবই দিবে, এরকম ভেজাল করতে চাবে না, তারপরও জিনিসগুলো একটু বুঝে রাখাটা বেটার। আচ্ছা দেখো, তো একটা কাজ করতে পারি আমরা, আমরা হচ্ছে হিসাবের সুবিধার জন্য, আচ্ছা সব তো 5-এর এককেই আছে, 3 5 15, 5 20 100, ওকে ফাইন। তো তারপর আরেকটা কাজ করা যায়, এটাকে মোটামুটি 60 ধরি, চলো তাহলে এটা কাটা, 3 দুগুণে 6, ওকে ফাইন। তারপর আরেকটা কাজ করা যায়, দেখো 3 ইন্টু 35 মানে কত 105 না, দেখো 3 ইন্টু 35 গুণ করলে হয় 105, ওইটারও আমরা একটা কাজ করি, দেখো আবার আরো 3ও আছে, তাহলে এটাকে গুণ করলে কত হয় 315 হয়,
315 হয়, তাই না? সুন্দর, দেখো 315 হয়ে গেছে। 315কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 0.315 গ্রাম। অলমোস্ট এরকম আসবে অ্যান্সার আর কি। তো কাটাকাটি করলে আসলে এরকম ভাবেই অ্যান্সার গুলো বের করতে হবে। অ্যান্সারটা আরেকটু বেশি আসবে, কারণ হচ্ছে 63.5 করছি না আমরা। তো এটা যেহেতু একটু বেশি মান, 60 ধরছি না, তো মানটা তো আর একটু বেশি, তাহলে এটার অ্যান্সারটা একটু বেশি আসবে। বাট ওই তো রিটেনে এটা এক্সাইটেবল, সমস্যা নেই, কাছাকাছি একটা অ্যান্সার বের করলেই হবে। ওকে, আর এরকম ডেটাও থাকবে না, ধরো এটা 40 ml থাকবে, এটা ধরো 0.1 থাকবে, এরকম ইজি ইজি জিনিসপত্র থাকবে আর কি রিটেনে যদি আসে ক্যালকুলেটর ছাড়া, সো টেনশন নিও না। ওকে, সো আমাদের সেই বিশাল একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসটা শেষ হলো। তো আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু ভাই মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রচুর পরিমাণে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, নিজে নিজে একটু প্র্যাকটিস করতে হবে, হিসেবের সুবিধার জন্য এক কম বেশি করে কাটাকাটি করা শিখতে হবে নিজে নিজে। যত বেশি নিজে নিজে কাটাকাটি করা শিখবো, ক্যালকুলেশন করা শিখবো, তত নিজেদের জন্য ভালো। তো সবসময় চেষ্টা করবা প্রশ্নে কি বলছে, তোমার উত্তরে কি চাইছে, তোমার কাছে কি সূত্র আছে, কি তথ্য আছে, তুমি একটা প্রশ্ন পড়বা, লাস্টে আগে দেখবা কি চাইছে আর কি কি তথ্য দেওয়া আছে, এই দুইটার সাথে মিলে কোনো সূত্র আছে কিনা, তারপর অ্যাপ্লাই করবা, তারপর কাটাকাটি করবা যতটুকু সম্ভব। কাটাকাটি তো একদিনই সম্ভব না, আস্তে আস্তে চেষ্টা করলে ধীরে 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 তুমি ডেভেলপ করতে পারবে, তখন মাথায় মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসটা করার জন্য। হোপফুলি তোমাদের সবার খুবই উপকার হয়েছে এবং জিনিসগুলো তোমরা বুঝতে পারছো ঠিকঠাক মতো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ডে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।